সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। তদনুসারে পাবলিক অ্যাক্ট 1944 বাতিলের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক সরকারি সিকিউরিটিজ এবং এর ব্যবস্থাপনা সংক্রান্ত আইনকে একীভূত সংশোধন করার লক্ষ্যে ভারত সরকার 2006 সালে গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যাক্ট 2006 প্রণয়ন করে। এই আইন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা এই আইনের শুরু হওয়ার আগে বা পরে তৈরি এবং জারি করা সমস্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে প্রযোজ্য। এই আইনে আরো পাবলিক ডেট অ্যাক্ট 1944 সরকারি সিকিউরিটিজগুলিতে প্রযোজ্য হওয়া বন্ধ করে দেবে। যেসব ক্ষেত্রে সরকারি সিকিউরিটিজ অ্যাক্ট 2006 প্রযোজ্য এবং এই আইন দ্বারা যে সমস্ত বিষয়ে বিধান করা হয়েছে সেগুলির জন্য। তা সত্ত্বেও পাবলিক ডেট অ্যাক্ট 1944 বলবৎ ছিল। পাবলিক ডেট অ্যাক্ট 1944 বাতিল করার বিষয়টি ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে পরামর্শ করে পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যে রাজ্য সরকার কর্তৃক জারি করা কিছু সিকিউরিটিজ আইটেমগুলো এই আইনের অধীনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বইগুলিতে এখনো বকেয়া রয়েছে। তাই পাবলিক ডেট অ্যাক্ট 1944 বাতিল করার জন্য আইনের এই ধরনের বিধানগুলিকে সরকারি সিকিউরিটিজ বিল আনার সংশোধন বিল আনার মাধ্যমে সরকারি সিকিউরিটিজ অ্যাক্ট 2006 এর অধীনে অন্তর্ভুক্ত করে কার্যকর করার প্রয়োজন হতে পারে। অধিকন্তু পাবলিক ডেট অ্যাক্ট 1904 এর বিষয়বস্তু রাজ্য তালিকা অন্তর্ভুক্ত, তাই সংবিধানের অনুচ্ছেদ 252 এর অধীন বিধান অনুযায়ী সরকারি সিকিউরিটিজ অ্যাক্ট 2006 এর প্রয়োজনীয় সংশোধন করা প্রয়োজন। ভারত সরকার রাজ্য সরকার সংবিধানের এই 252 উইদিন ব্র্যাকেট 1 অনুচ্ছেদের অধীনে প্রয়োজনীয় রেজুলেশন পাস করার জন্য বিবেচনার জন্য রাজ্য আইনসভার সামনে বিষয়টি রাখার জন্য অনুরোধ করেছে। তদনুসারে ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 252 এর 1 নং ধারা অনুসারে বিধানসভাকে এই পাবলিক ডেট অ্যাক্ট 1944 বাতিল করা এবং সরকারি সিকিউরিটি অ্যাক্ট 2006 সংশোধন করার জন্য সংসদকে ক্ষমতা দিচ্ছে। এইটা হচ্ছে। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হল in accordance with clause 1 of article 252 of the Constitution of India, this assembly hereby resolved that the Parliament be empowered to repeal the Public Debate Act 1944 and amend the Government Securities Act 2006. যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংশ্লিষ্ট সর্বসম্মতিক্রমে বিল পাস। অতএব রেজলিউশনটি সবাই কর্তৃক গৃহীত হল। মাননীয় সদস্যগণ, সভার পরবর্তী কর্মসূচি হল গত 5 জানুয়ারি 2024 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর আনীত ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা। আমি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য মাননীয় শ্রী অভিষেক দেবরায়কে বলছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি মহামান্য রাজ্যপাল যে বক্তব্য সদনে পেশ করেছেন তার সমর্থনে আমি আমার বক্তব্য রাখছি। ওনার বক্তব্যে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং আমাদের ভারতবর্ষ মঙ্গলে যেতে যে সক্ষম হয়েছে সেটাকে উত্থাপন করা হয়েছে। আমরা যে মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছি তার জন্য আমাদের খরচ হয়েছে 615 কোটি টাকা, কিন্তু রাশিয়া 16,000 কোটি টাকা খরচ করেও তারা সফল মঙ্গলযান পাড়ি দিতে পারেনি। এটা কেন সম্ভব হয়েছে? চন্দ্রযান। এটা কেন সম্ভব হয়েছে?
মোদিজির যে সিদ্ধান্ত যে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, যার ফলে আমরা এত কম খরচে সেটা করতে পেরেছি এবং অন্যান্য দেশগুলো অনেক টাকা খরচ করেও সেটা করতে পারছে না। আজকে আমাদের সেন্সেক্স ৭১,৩২৫ পয়েন্ট হয়েছে, যেটা আমরা হয়তো কোনোদিন আশাও করিনি। এটা প্রমাণ করে যে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে মজবুত বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায়। এটা কেন সম্ভব হচ্ছে? তার কারণ আমরা আগে অনেকে আমরা আইফোন ইউজ করি। আইফোন কোথায় তৈরি হতো? সেটা তৈরি হতো আমেরিকাতে, এখানে এসে তারা ব্যবসা করতো। ভারতবর্ষ অনেক বড় বাজার। মোদিজি বলেছেন যে যদি এখানে ব্যবসা করতে হয় তাহলে এখানে তোমাদের কোম্পানি খুলতে হবে এবং আমাদের মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া হতে হবে। যার ফলে আমাদের এখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে, যে সম্পূর্ণ ট্যাক্স আমরা পাচ্ছি। ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, আত্মনির্ভর হচ্ছে। চায়নার যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে অপ্পো, ভিভো, যে মোবাইলগুলো আছে, সেগুলো আগে চায়না সরাসরি এখানে এক্সপোর্ট করতো, সেগুলো এখন বন্ধ হয়েছে। আমাদের এখানে অপ্পো হলেও, ভিভো হলেও মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, যার ফলে ভারতবর্ষ আত্মনির্ভর হচ্ছে এবং কর্মসংস্থান বেড়েছে এবং আমাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আজকে মোদিজি যখন বলছে যে দীপাবলির সময় মোদিজি বলেছে যে দেশীয় পণ্য ইউজ করার জন্য, চায়নার যে সমস্ত লাইটগুলো আছে সেগুলো বর্জন করার জন্য, যার ফলে আমরা দেখেছি কয়েক হাজার কোটি টাকা চায়নার লস হয়েছে। ভারতবর্ষ যেটা মোদিজি বলছে যে আমাদের আত্মনির্ভর হওয়া বা লোকাল ফর ভোকাল, মাটির প্রদীপ থেকে শুরু করে বিভিন্ন কুমার থেকে শুরু করে যারা দিনমজুর, তাদের ব্যবসা বেড়েছে। চায়না যে কান্ট্রি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের ব্যবসা অনেক অংশে কমে গেছে। টয়স ইন্ডাস্ট্রি আগে চায়না নাম্বার 1 ছিল বিশ্বের মধ্যে। আমরা ইন্ডিয়াও টয়স আনতাম চায়না থেকে। মন কি বাতের মাধ্যমে সারা ভারতবর্ষে 4-4 বার মন কি বাতে সেটা উল্লেখ করেছেন। আজকে টয়স ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডিয়া গ্রো করছে এবং চায়না যে এক্সপোর্ট করতো সেটা কমেছে। স্বদেশী অর্থনীতি, দেশের অর্থনীতি বাড়ছে, আত্মনির্ভর আমরা হচ্ছি। আমাদের একটা অ্যাপ ছিল ফেসবুকে, আমরা দেখতাম প্রায় সোশ্যাল মিডিয়াতে, টিকটক। সেই অ্যাপ বন্ধ করার ফলে কয়েক লাখ কোটি টাকা চায়নার লস হয়েছে। আমাদের দেশীয় অ্যাপগুলো তাতে প্রাধান্য পাচ্ছে। আত্মনির্ভর ভারতের দিকে এগুলো কিন্তু একের পর এক সংযোজন, যার ফলে আজকে ভারতবর্ষ ইকোনমিক্যালি অনেক বেশি শক্তিশালী হচ্ছে এবং আমরা 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ আমরা করতে পেরেছি। সম্প্রতিকালে এই হাউসের অনেকে হয়তো জানেন যে 2 তারিখে মোদিজি লক্ষদ্বীপ গিয়েছেন। সেখানে প্রায় 11,156 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেটা দিয়ে লক্ষদ্বীপের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি শক্তিশালী হবে। সেখানে গিয়ে উনি লাক্ষাদ্বীপকে প্রমোট করার চেষ্টা করেছেন ট্যুরিজমের দিক দিয়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি দৃষ্টিনন্দন দৃশ্যগুলো। তো সেটা দেখে মালদ্বীপ থেকে কিছু রিয়াকশন আসে। মালদ্বীপের মন্ত্রী মালসা শরীফ, মরিয়ম সোয়ানা, আব্দুল্লাহ মজিদ, তারা কটূক্তি করে ফেসবুকের মাধ্যমে মোদিজিকে। আজকে পুরো ভারতবর্ষ যে মোদিময়, এই একটা বিশ্ব যে মোদিময়, এই একটা ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারি। তার ফলে কি হয়েছে? প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু উনি 3 জন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন এবং মালয়েশিয়ার রাজনীতি অচলাবস্থা তৈরি হয়েছে এবং ভারতবর্ষ থেকে যে রিয়েকশন, যে আপামর জনসাধারণ যে সমর্থন দেখিয়েছেন, যে ঘৃণা বর্ষিত করেছেন মালদ্বীপের প্রতি, তাতে করে একদিনে প্রায় 10,000
500 ফ্লাইটের টিকিট ক্যান্সেল করা হয়েছে ভারতীয়দের মাধ্যমে, 5557 হোটেলের বুকিং ক্যান্সেল করা হয়েছে, একদিনে 800 কোটি টাকা মালদ্বীপের লস হয়েছে। তাহলে সারা ভারতবর্ষের মানুষ মোদিজিকে কটাক্ষ করার ফলে বিশ্বের রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। আর অপরদিকে লাস্ট 3 থেকে 4 দিনের মধ্যে লাক্ষাদ্বীপকে নিয়ে যেভাবে উৎসুকতা সারা বিশ্ব জুড়ে হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে মালদ্বীপ থেকে অনেক অনেক বেশি টুরিস্ট আমাদের লাক্ষাদ্বীপে যাবে। এটা মোদিজি। দুর্ভাগ্যের বিষয়, এটা আমাদের যারা বিরোধীরা আছেন তারা সেটা অনুধাবন করতে পারে না। সারা বিশ্ব করে ভারতবর্ষের মানুষের আবেগ মোদিজির সাথে আছে। একের পর এক ঘটনা ঘটেছে যেগুলো তার প্রমাণ রাখে। আমরা যদি ট্যুরিজমের দিক দিয়ে দেখি, মাতা ত্রিপুরেশ্বরী 51 ফুটের 1 ফিট আমাদের, আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে এসছি সেখানে সেটি অবস্থিত। বিগত দিনে আমরা দেখতাম, ছোট্ট একটা হিসেব আপনাদের কাছে আমি পেশ করতে চাই। আপ টু মার্চ 2018 সাল মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে স্বর্ণ আর রূপা মিলে স্বাধীনতার পর থেকে সঞ্চিত হয়েছে, যেটা ডিভোটিরা যেটা মাকে প্রদান করেন, 13 কেজি 13.592 গ্রাম। আর 1/2/2019 টিল ডেট সোনা রূপা মিলে মাকে যারা দান করেছেন তার পরিমাণ 15.746 গ্রাম। তাহলে তার মধ্যে করোনা ছিল, করোনার জন্য 2 বছর 2.5 বছর বন্ধ ছিল, কোনো হিসেব নেই। মাকে পর্যন্ত ছাড়েনি। ধর্ম নাও মানতে পারেন, কিন্তু আজকে তিরুপতি ট্রাস্টের নামে যদি তিরুপতি কলেজ থাকে, স্কুল থাকে, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট রিচার্জ টেম্পল, ইন্ডিয়াতে 1 নম্বর রিচার্জ টেম্পল, আন্ধ্রা ব্যাংক, তিরুপতি টাকা যে ডিভোটিরা যে টাকা প্রদান করেন সেই টাকা আন্ধ্রা ব্যাংক চলে। কোভিডের সময় অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টকেও টাকা দিয়েছে আন্ধ্রা ব্যাংক। তাহলে মাতা ত্রিপুরেশ্বরীকে নিয়ে 18 সালের আগ পর্যন্ত ধর্ম মানি না বলে পুরো এলাকাকে, পুরো মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির থেকে শুরু করে পুরো জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। সিলিন্ডার আগে লাগতো 18 সালের আগে 115টা, এখন লাগে 16টা। আমি যেটা বলছি হাউসে বলছি, আপনারা কি খোঁজ খবর করতে পারেন। এটা সরকারি ট্রাস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান। তাহলে মাসে সেটা লাগতো, আর বর্তমানে 16টা সিলিন্ডার লাগে। ফুল বেলপাতার নাম করে, প্লিজ বলতে দিন, মানে আমাদের ফুল বেলপাতার নাম করে 20-22 লক্ষ টাকা নিয়ে যাওয়া হতো। 18 সালের আগে কোন রকম হিসেব ছিল না, কোন রেজিস্টার নেই। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কিনে সেভাবে কোনো ভাবাও হয়নি। আজকে তিরুপতি যদি অন্ধ্রপ্রদেশকে ফিট করতে পারে মাতা ত্রিপুরেশ্বরী মার আশীর্বাদে, এবং আমরা যদি সঠিকভাবে মা ত্রিপুরেশ্বরীর জিনিসগুলো খেয়াল রাখতাম, তাহলে হয়তো মাতা ত্রিপুরেশ্বরী ত্রিপুরা রাজ্যকে ফিট করার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিশার অভাবে সেটা হয়নি। 18 সালের আগে কি পরিস্থিতি ছিল আর বর্তমানে কি পরিস্থিতি হয়েছে। প্রসাদ স্কিমের মাধ্যমে মার মন্দির সেজে উঠছে। মার মন্দির চত্বরে রাস্তা ক্রস করলেই দেখা যায় জোট জমি চলে এসছে। এখানে জোট জমি কোনো সময় আসতেই পারে না। সেটেলমেন্টের রেকর্ড কেটে সেগুলো কিভাবে করা হয়েছে, আমরা সেগুলো চেষ্টা করছি, সেগুলো পুরনো কিভাবে সেগুলো উদ্ধার করা যায়। কারণ মার চত্বরে তো অন্য কোনো জায়গায় থাকতে পারে না। এরকম ভাবে মা ত্রিপুরেশ্বরীকে নিয়ে দেবত্ব সম্পত্তিকে বিভিন্ন ভাবে দখল করা হয়েছে। এবং মা ত্রিপুরেশ্বরীর আপনারা জানলে অবাক হবেন, মিউনিসিপ্যালিটির গার্বেজ, এখানে আস্থার জায়গা, মার ফুল বেলপাতাগুলো মিউনিসিপ্যালিটি গার্বেজের সাথে 18 সালের আগে যেত। আমাদের সরকার আসার পর সেগুলোকে প্রসেস করে একটা এনজিও দেওয়া হয়েছে, তারা সেটা দিয়ে রং বানায়। আজকে মা ত্রিপুরেশ্বরীর যে স্টেশন আছে, স্টেশনে মেইন রোড থেকে এটা অমৃত স্টেশন ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে। মূল যে রাস্তা 18 সালের আগে
কিছুদিন আগে আমরা যখন রেলওয়ে দপ্তরের সাথে ডিএম সমেত আমরা বসে বলি এই রাস্তা এত সরু কেন, মেইন রাস্তা তো অনেক বড় হবে, অমৃত স্টেশন হয়েছে, অনেক চওড়া রাস্তা হওয়া উচিত, একটা রাস্তা একটা গাড়ি পেলে আরেকটা গাড়ি যেতে পারে না। তখন ওখান থেকে যেটা শুনলাম, এটা আমি অফ দ্য রেকর্ড আমি বলছি, আমি সত্যতা কতটুকু জানি না, বাট ওই অফিসার যেটা বলেছে 18 সালের আগে রেলওয়ে চেয়েছিল জায়গা দখল করে রাস্তাটাকে ওয়াইডেন করার, কিন্তু তৎকালীন যিনি এমএলএ ছিলেন উনি তৎকালীন বলেছিলেন যে যদি এটা এখন করতে যায় তাহলে মানুষ এখন বিরক্ত হবে জায়গা একবার করতে গেলে, এটা আফটার ইলেকশন হবে। তারপর থেকে সেটা হয়নি, আমি পোলিং এজেন্ট হিসেবে সেটা আনার চেষ্টা করেছি। আজকে আমাদের উদয়পুরের উপর দিয়ে যেতে হয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গেলে যখনই আমাদের অনেক সিনিয়র আমার পিতৃতুল্য মাননীয় জিতেনবাবু উনি বলেছেন যে যখনই কেউ ত্রিপুরা রাজ্যে আসে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যায়, ওরা অ্যাডমিট করেন, কিন্তু এই জায়গার ডেভেলপমেন্টের জন্য কি কোনো কিছু করার ছিল না? কিছু হয়নি আমি বলবো না, রাজস্বী হল হয়েছিল তৎকালীন ল্যাব গভর্নমেন্টের সময়, নজরুল গ্রন্থাগার হয়েছে, তার বাইরে উদয়পুরে কি হয়েছে? এত প্রাচীন শহর, পুরনো শহর। আজকে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে জগন্নাথ দিঘিকে যেভাবে সাজানো হয়েছে, আমি অনেক সময় রাতের বেলা যখন 10টা-11টা বাজে আমি ঘুরে ওই শহরের উপর দিয়ে বাড়ি যাই, যখন যাই লাইটগুলো যখন জ্বলে পূর্ণরূপ এখনো পাইনি, তখন আমার মনে হয় যে হয়তো এটা নৈনিতাল বা অন্য কোনো জায়গার একটা শহর হবে যদি বাইরে থেকে কেউ আসে। খুব সুন্দর দেখায় রাতের বেলা, শীতের রাতে যখন কুয়াশা পড়ে এই লাইটগুলো জ্বলে খুব সুন্দর দেখায়। এই প্রভিশনটা তো আগেও করা যেতে পারত, করা হয়নি। মহাদেব দিঘির জন্য অলরেডি 2,26,00,000 টাকা টেন্ডার করা হয়েছে এবং সেটাকেও সেভাবে রূপ দেওয়া হবে। আমাদের মন্দির সরোবর নগরী উদয়পুর, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যদি আমরা আসি, আমাদের পুরো একদিন যদি স্পেন্ড করতে হয় তাহলে সাবস্টিটিউট আমাদের আরো ট্যুরিজমের দিকে আমাদের নজর দেওয়া উচিত, এবং সেটা কিন্তু বর্তমান সরকার দিচ্ছে। বিগত দিনে সেরকম কোনো পরিকল্পনা ছিল না। আজকে আমাদের ধনীসাগর আছে, তাকে নিয়ে পরিকল্পনা আছে, অমর সাগরকে নিয়ে অলরেডি চলছে, ডোনার মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে, যদি টাকা স্যাংশন হয় তো সেখানেও সেটা হবে। চন্দ্রসাগর যেটা মাতারবাড়িতে অবস্থিত, চন্দ্রসাগরকে নিয়ে পরিকল্পনা আছে। মাননীয় ট্যুরিজম মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, প্ল্যান প্রোগ্রামে সেগুলো আছে। আজকে আমরা রূপওয়ে কি জিনিস এ রাজ্যের মানুষ আমরা জানিও না, কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রেলওয়ে স্টেশন থেকে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির পর্যন্ত রূপওয়ে, মহারানী থেকে ছবিমোড়া পর্যন্ত রূপওয়ে, আমাদের মানে জম্মু থেকে ব্যাটলিং শিপ যাওয়ার জন্য যে দৃশ্য আছে সেগুলো দেখার জন্য রূপওয়ে, সেগুলো অলরেডি স্যাংশন হয়েছে। এগুলো কি ট্যুরিজমের ক্ষেত্রে সহায়ক না? এগুলো কি উন্নয়ন না? এগুলো কি আর সুশাসনের পর্বে পড়ে না? আজকে ছবিমোড়া এত সুন্দর জায়গা, 18 আগে তো কেউ জানতোই না। কিভাবে জানবে? আমরা গেছি অনেকবার, রাস্তাই তো ছিল না। আমাদের সরকার আসার পর কয়েক কোটি টাকা খরচ করে রাস্তা করা হয়েছে, সেখানে 25 কোটি টাকা ওয়াইডিং রাস্তা, দেখলে মন জুড়ে যায়। এবং আমাদের ছবিমোড়া থেকে ওই সাইডটা আমাদের বাগমা বিধানসভার অন্তর্গত, ওখানে একটা রূপওয়ে কিভাবে বানানো যায় সেটার পরিকল্পনা চলছে। আজকে আমাদের ডুম্বুরের কথা আমরা অনেক সময় বলি, ডুম্বুর যাওয়ার জন্য কি রাস্তা ছিল? 52 কোটি টাকা খরচ করে রাস্তা ওয়াইডিং করা হয়েছে, সেখানে লগঘাট তৈরি করা হয়েছে। ডুম্বুরে গিয়ে রাত্রি যাপন করা যেতে পারে। আমার কেরালা থেকে কিছু বন্ধু এসেছিল, কিছু জায়গায় আমি সেখানে যাই, ওরা বলে কোলাম্পো এলএফপি, অনেকেই জানবেন হয়তো যারা আমাদের বামপন্থী বন্ধুরা আছে তারা প্রায় সময় কেরল বলেন। তো এটা এত সুন্দর একটা ব্যাকওয়াটার জার্নি, যেটা বলে বলুন যারা যারা ওখানে গেছেন তারা সেটা বুঝবেন। সেটা ডুম্বুরের সাথে তারা সেটা তুলনা করছে। আমাদের নর্থ ইন্ডিয়াতে ছোট ছোট লেকগুলোকে যেভাবে প্রমোট করা হয়, যেভাবে বলা হয়, আমরা যখন যাই সেখানে নৈনিতালেও আছে, উত্তরাখণ্ডে আছে ছোট ছোট লেক, সেগুলোকে শুধুমাত্র লাইট ফাইট দিয়ে কিছু সাজিয়ে তারা বলে কত সুন্দর, কত টুরিস্ট সেখানে যায়। আর ডুম্বুরের মতো জায়গা, এটাকে আমরা এক্সপ্লোরই করতে পারলাম না এত বছর হলো। এর জন্য কে দায়ী? সেখানে কি রাত্রি যেমন একটা সময় উগ্রপন্থা যখন সেখানে যাওয়া যেত না। উগ্রপন্থা কেন হয়েছে, কারা তার জন্য ছিল, আমি সেদিকে যাব না। এটা কি সুশাসনের পর্যায়ে পড়ে না?
যে ডুম্বুরের মতো প্রত্যন্ত অঞ্চলে রাত্রি যাপন করছে মানুষ, লঘাট তৈরি হয়েছে, আরো প্ল্যান প্রোগ্রাম চলছে, আরো 7টা দ্বীপকে কিভাবে অ্যাডপ্ট করা যায়, করে সেখানে কিভাবে ট্যুরিজমকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেখানে বোট নামানো হয়েছে। এবং আগামী দিন যে ভ্রাম্যমান বোট সেখানে নামানোর পরিকল্পনা চলছে রাজ্য সরকার ট্যুরিজম দপ্তর থেকে। তাহলে এই যে দিকগুলো, এগুলো কি সুশাসন বা এগুলো কি উন্নয়নের পক্ষে পড়ে না? আজকে আমরা যদি নির্মাণের কথা বলি, আমি মাত্র বলা শুরু করলাম, একটু সময় দিন, আমরা তো আমাদের নির্মহল গত 2 থেকে 3 দিন আগে যদি আপনি আপনার আমাদের দৈনিক সংবাদ রবিবারে দৈনিক সংবাদ দেখলে আপনারা দেখতে পাবেন 4,000-এর উপর একদিনে টুরিস্ট গেছে সেখানে, 2,01,000 টাকা বোটের ভাড়া এসছে। তো আমরা পর্যটকরা যারা যাচ্ছে, আমরা কি চাই? আমাদের রাজ্যে রেভিনিউ বাড়ুক। পর্যটন স্থানগুলোতে যখন মানুষ যাবে, রেভিনিউ আসবে, সেটাকে আমরা কি বলবো? তাহলে যদি আজকে সেখানে যাতায়াতের অসুবিধা হতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতো, সেখানে যদি অন্য কোনো সমস্যা থাকতো তো এত লোক যেত না। তাহলে এগুলো কি সুশাসনের পর্যায়ে পড়ে না? তাহলে এগুলো কিসের পর্যায়ে পড়ে সেগুলো জানতে হবে। ঊনকোটি থেকে শুরু করে সারা রাজ্যের ট্যুরিজমকে এক নতুন দিশা দেখানোর চেষ্টা আমাদের সরকার করছে। সর্বোপরি রাজ্যের ট্যুরিজমের জন্য স্বনামধন্য ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমি ধন্যবাদ জানাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ট্যুরিজম মিনিস্টারকে। এই ধরনের উদ্যোগ কি বিগত দিনে নেওয়া যেত না? এগুলো কি উন্নয়নের পক্ষে আমাদের পজিটিভ মাইন্ড না? রাজ্য কি এক্সপ্লোর হচ্ছে না? তাহলে এই বিষয়গুলো বিগত দিনে কেন হয়নি? এটা তো একটা কম্পারিজন হওয়া উচিত। আজকে পিডিএস সিস্টেম নিয়ে অনেকেই বলেছেন, 14 দফার দাবির নাম করে অনেক মিছিল আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে, যে গণবন্টন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে, 14 দফার দাবির নামে মিছিল করতে হবে। অথচ আগে রেশন শপের সিস্টেম কি ছিল? আগে রেশন শপের সিস্টেম ছিল 20 তারিখের পরে রেশন সব বন্ধ, 20 তারিখের পরে রেশন পাওয়া যাবে না, এবং সেই রেশনগুলো বাজারজাত হতো। এই মহারাজগঞ্জ বাজার বিভিন্ন জায়গায় পেট্রোল থেকে ছাপা মেরে প্রচুর চাল উদ্ধার করা হয়েছে। এগুলো কাজ ছিল, সাধারণ অংশের মানুষের চাল সেগুলো বিক্রি হতো। আমরা যদি দেখি আমাদের জনজাতি অঞ্চলগুলোতে রেশন কার্ড বন্ধক রেখে ম্যাক্সিমাম জায়গায় আমাদের সরকার আসার পর 468 রেশন কার্ড আমরা উদ্ধার করেছি কিল্লা থেকে। মাননীয় বিধায়ক এখানে আছেন, ডিএম সাহেবকে দিয়ে কিল্লাতে। আর প্রথমটা শহর থেকে এত কাছে, তাহলে সমস্ত রেশন কার্ডগুলো বন্ধক রেখে সেখানে আমাদের ব্যবসা করতো, কারা করতো আমি বলতে চাই না। আগের যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যেটা বলেছিলেন যে নিচু স্তরের যারা আছে তারা, আমরা সরকার থেকে গেছিলাম তাদের জন্য, ওই সব যারা তৈরি হয়েছে বিগত 25 বছরে, ওই সমস্ত যারা মানুষ আছে তাদের কথা আমি বলছি। আরেকটা বিষয়, বর্তমানে কি রেশন ব্যবস্থা? থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছে, একজনের আরেকজন নিতে পারবে না, বলছে বন্ধ হচ্ছে। রাজ্যে খাওয়ার অভাব। আরে খাওয়ার অভাব হলে রেশন কার্ড তো যাদের আছে তার খাওয়ার অভাব কিভাবে হতে পারে? রেশন কার্ড আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা হাউজহোল্ডকে রেশন কার্ড দেওয়ার কাজ আমাদের ছিল না, আপনাদের ছিল। তারপরেও যেগুলো বাদ গেছে আমরা চেষ্টা করেছি, হয়তো 1-2 জায়গায় বাদ গেলেও থাকতে পারে, সেগুলো আমরা আমাদের জন্য নয়, এবং আমরা চেষ্টা করছি সেগুলো। একজন থাম্ব রেশন থেকে আরেকজন সেখানে রেশন তুলতে পারবে না। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করা হয়েছে। মাসের 31 তারিখ গেলেও আপনি আপনার ন্যায্য মাল আপনারা পাবেন। আপনি যদি উদয়পুরের বাসিন্দা হন, আপনি আগরতলা এসে আপনি রেশন তুলতে পারবেন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মধ্যে। এটা কি স্বচ্ছতা না? এটা কি সুশাসন না? আগে রেশন সব ডিলার যারা ছিল তাদের ধমকানি চমকানি যদি দেখা যেত, তাহলে আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে বড় হয়েছি, দেখেছি এরকম অনেক রেশন শপ যেখানে কি হতো, কথা বলার কোনো স্কোপ ছিল না, সাধারণ মানুষকে মুখ খোলার কোনো অধিকার ছিল না। তারপর আমরা যদি বলি বর্তমানে আমরা কি পাচ্ছি রেশন শপের মাধ্যমে? চাল পাচ্ছি, চিনি পাচ্ছি, সরিষার তেল পাচ্ছি, ডাল পাচ্ছি, মশলা পাচ্ছি, চা পাতা অনেক রেশন শপে দেওয়া হচ্ছে, আটা, কেরোসিন। গণবন্টন ব্যবস্থাকে আরো কিভাবে সুদৃঢ় করা যায়, আমাদের সরকারের সেটা প্রয়াস। ইভেন আরেকটা জিনিস, আমাদের 67,000 ভুয়ো রেশন কার্ড আইডেন্টিফাই করা হয়েছিল আমাদের সরকার আসার পর। 5 কোটি টাকা প্রতি বছর, প্রতি মাসে। টাকাগুলো কোথায় যেত? একটা সিন্ডিকেট ছিল, রেশন শপের ডিলার, পরবর্তী সময় তমুক,
তমক সেগুলো ডিস্ট্রিবিউট হতো, সেগুলোকে ব্লক করে সেটাকে মানুষের মধ্যে দিয়ে দেওয়ার কাজ হয়েছে। এগুলো কি শোষণের পর্যায়ে পড়ে না? আমি যদি সমাজ কল্যাণ দপ্তর সম্পর্কে বলা হয়েছে ভাতা সম্পর্কে, সত্যি কথা বলেছেন দিবঙ্গবাবু, খুব ভালো বক্তা, ওনার বক্তব্য আমি শুনেছি, খুব ভালো লাগে, বক্তা হিসেবে ভালো। কিন্তু বন্ধ হয়েছে সঠিক, কাদের বন্ধ হয়েছে? আমাদের সরকার আসার পর সার্ভে হয়েছে, যারা যারা ভাতা প্রাপক তাদের কাগজপত্র জমা দাও। এরকম অনেক গুণী ব্যক্তি পাওয়া গেছে। আমি তমুক জায়গার নেতা, আমার বউ গৃহ পরিচালকের ভাতা পাচ্ছে, বিধবা না হয়েও বিধবা ভাতা পাচ্ছে। লোকলজ্জার ভয় তারা যায়নি, গিয়ে সেগুলো জমা দেয়নি সিডিপি অফিসে। Please, একটা ছোট্ট পার্সেন্টেজ 2 মিনিট, ছোট্ট পার্সেন্টেজ বাদ গেছে, যারা বিত্তশালী, যাদের দরকার নেই, ওই সমস্ত মানুষগুলো বাদ গেছে। পাশাপাশি মিশন বাৎসল্য বলে একটা স্কিম চলছে, সেই স্কিম কি? এই পজিটিভ দিকগুলো কোনোদিনও বলবে না। যাদের মা বাবা নেই, যাদের মা আছে বাবা নেই, বা বাবা আছে মা নেই, তাদেরকে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে 4,000 টাকা করে দেওয়া হয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছে, আমাদের জেলাতে পুরো সার্ভে আমরা করেছি, সেখানে আমরা একজন বাছিনি যে এই যে গরিব এই মেয়েটা, তার মা বাবা নেই, সে বিজেপি করে, কংগ্রেস করে, কোন দল করে। আমরা বেছেছি কি, যারা অসহায় তাদের লিস্ট আমরা তৈরি করেছি, এবং সেটা দেওয়ার জন্য আমরা কথা বলেছি কয়েক দফায়। এভাবে গণবন্টন ব্যবস্থা নিয়ে আমাদের সমাজ কল্যাণ দপ্তর নিয়ে অনেক কথা বলা হয়েছে। ভাতা নিয়ে রাজনগর পত্রিকা প্রকাশিত হয়েছে, ছেলেকে মেয়ে বানিয়ে ভাতা। মরে গেছে যখন আমাদের ডাইরেক্ট ট্রান্সফার শুরু হয়নি, মৃত ব্যক্তির নামে ভাতা উঠেছে, সেগুলো পেপারে এসছে, দৈনিক সংবাদে এসছে। তাহলে এগুলোকে কি বলবেন? বর্তমানের যুগে যেটা চলছে এটা সুশাসন না তো ওটা কি ছিল? সুশাসনের কথা, সুশাসন চলছে না, এটা কারা বলছে? দুঃশাসন। এটা কি মানা যায় নাকি? আমি যদি বলি আপনাকে, কর্তব্য পরায়ণতা, এটা কে শিখিয়েছে? মোদিজি আমাদের শিখিয়েছে। শেষ করেন। কিভাবে শিখিয়েছে মোদিজি আমাদের? আমাদের মা বাবা জন্ম দিয়েছে, তো আমাকে বাইক কিনে দিতে হবে, মা বাবার এটা করা উচিত। আমরা একটা সরকার আমাকে এটা দিতে হবে। এই 70 বছর রাজনীতিতে মৌলিক অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে, কি লাগবে, কিন্তু ইন রিটার্ন কি দিতে হবে আমাদের? মা বাবার প্রতি ডিউটি কি? সমাজের প্রতি আমাদের কি ডিউটি? আজকে আমরা সানলাইট নিচ্ছি, সূর্যের আলো নিচ্ছি, যেখানে সূর্যের আলো সূর্য ওঠে না, সেখানে তারা বোঝে সূর্যের আলোর মর্ম কি। এই পৃথিবীকে স্বচ্ছ রাখতে হবে। কে বলেছে? মোদীজি বলেছে, গণ আন্দোলনের রূপ নিয়েছে। এই যে বিকশিত ভারত যাত্রা চলছে, পঞ্চায়েত সভার জন্য উন্মুক্ত ছিল? পঞ্চায়েত সভার জন্য উন্মুক্ত ছিল না। আজকে আমাদের সরকার চলে যাচ্ছে বাড়ি বাড়ি, আপনার কোন কোন স্কিমে আপনার এনলিস্টেড না, সেগুলো আপনার লিস্ট দিন। সেগুলোকে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ডিএম অফিস, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে যাবে। আগামী কিছুদিনের মধ্যে সেগুলো তারা পাবে। আরেকটা বিষয় বলে আমি শেষ করবো। আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। অনেক টাইম হয়ে গেছে। প্রধানমন্ত্রী জনমন, আমি অবাক, এত বড় একটা স্কিম লঞ্চ হয়েছে প্রধানমন্ত্রী, আমাদের এই হাউসে একজন এই বিষয় নিয়ে বললো না। প্রিমিটিভ গ্রুপে যারা আছেন তাদের জন্য 24,000 কোটি টাকার উপরে প্রধানমন্ত্রী সেটা লঞ্চ করেছেন। আমাদের জেলাতে কোনো 34টা রাস্তা হবে, মাতাবাড়িতে প্রায় 28 কিলোমিটার রাস্তা হবে, সেগুলো সার্ভের কাজ শেষ। তাতে কি হবে? আমাদের প্রধানমন্ত্রী জন্মনে মাল্টিপারপাস সেন্টার হবে জনজাতি অঞ্চলগুলোতে, সেখানে কোথায় কোথায় হবে? যতনবাড়ির টিয়ারে 14টা হবে, হাচুপাড়া মানে মাতার বাড়িতে সেখানে 12টা হবে, অমরপুর টিয়ারে 12টা হবে, এবং সাউথে হবে 17টা। সাউথ গোমতী মিলে 62টা মাল্টিপারপাস সেন্টার হবে। সেখানে কি হবে? সেই সেন্টারগুলোতে সাব সেন্টার থাকবে, যেখানে এএনএম এর মাধ্যমে ভালো স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেওয়া যায় সেটা। সেখানে মাল্টিপারপাস ট্রেনিং হল থাকবে। সেখানে আমাদের রিয়াং জনগোষ্ঠী যারা উৎপাদিত যে ফসলগুলো আছে বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য স্টল থাকবে। মোবাইল টাওয়ার দেওয়া হবে, যেখানে মোবাইল টাওয়ার নেই সেটা কিন্তু শুধু রিয়াং জনগোষ্ঠীরা পাবে না। যেরকম হাঁচুপাড়াতে যদি আমরা রাস্তা তৈরি করি, যে 10 কিলোমিটার রাস্তা হয়, সেখানে যেতে গেলে, রিয়াং গোষ্ঠীতে যেতে গেলে, সামনে কারা আছে? সামনে আমাদের দেববর্মা গোষ্ঠী আছে, আমাদের জমাতিয়া গোষ্ঠী আছে, বাঙালিরা আছে। আলটিমেটলি টোটাল 1300 কোটি টাকা জনজাতি অঞ্চলে খরচ হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মোবাইল ব্যাংক থেকে শুরু করে সার্বিকভাবে 11টা পয়েন্টের উপর জনপ্রতিনিধিদের কাজ এগুলো করা। আমাদের মাতাবাড়ি বিধাসে একটাও এনএসি ছিল না। পরবর্তী অফিসার ডাকিয়ে আমি ব্যক্তিগত নিজে গিয়ে 18টা রাস্তা আমি হেঁটেছি, সেগুলোকে আমাদের সার্ভে করানো হয়েছে। লাস্ট পয়েন্ট, একটা কথা বলছিলেন আমাদের এলওপি বিরোধী নেতা, যে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের যে মডেল ভিলেজ, আমাদের
রেগা আমরা যে 2 পরিমাণ কাজ- মিনিটে শেষ করে ফেলেন। 2 হ্যাঁ, মিনিট। আমাদের রেগা যে পরিমাণ আমাদের শ্রম দিবস আমরা কাজ করাতে পারি তার এগেইনস্টে আমাদের মেটেরিয়ালের কাজ করে 212 রকমের কাজ সেটাতে করা যায়। যেরকম এবার আমাদের জেলাতে সবচেয়ে হাইয়েস্ট রেগার মেনটেন্স বেরিয়েছে মাথাবাড়িতে 9 কোটি টাকার রেগার প্রশাসন থেকে আমরা কাজ করেছি। সেগুলো কি কাজ? গ্রামীণ রোড, সিসি রোড, বক্স কালভার্ট, সাইড ওয়াল, সেখানে ডুকসিন মালসাধু দুটো প্রত্যন্ত গ্রাম আছে, এই 2 গ্রামের সাথে সংযোগ স্থাপন, এরকম অনেক কাজ আমরা করিয়েছি। কিন্তু আমার এটার প্রসেস কি? এটা ডিএম, যিনি ডিএম আছেন উনি সেটা দেন, বিএসসি বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে রেজলিউশন যেতে হবে, তারপর সেটা স্যাংশন দিয়ে দেবে। কোন মন্ত্রীর কাছে সে তার জন্য যেতে হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ভাই পাঠানো আছে কিনা আমি জানি না, ওমপিতে 5 কোটি টাকা খরচ করতে পারিনি ইনিশিয়েশনের অভাবে। এই টাকাটা যদি নিয়ে আমি মুখ্যমন্ত্রী, আমি যদি আমার বিধায়ক তহবিল ফান্ড থেকে আমি 5 লক্ষ দেবো, রেগা থেকে 10 লক্ষ দেবো, মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজের থেকে 12 লক্ষ টাকা আসছে, একটা প্যাকেজ তৈরি হবে 40-45 লক্ষ টাকা, প্রতি বছর সেটা খরচ করবো, অটোমেটিক সেটা ডেভেলপমেন্ট হবে। যেটা আমাদের হাতে আছে সেটা তো আমাদের করতে হবে, জনপ্রতিনিধির কাজ তো এটা। আমরা এই সমস্ত যে কাজগুলো আমাদের আছে, ট্রাইবেল আমাদের একটা গেস্ট হাউস আছে চন্দ্রপুরে, আমাদের একটা ট্রাইবেল হোস্টেল আছে। 19 তারিখে সেখানে আমি ভিজিট করে দেখি সেখানে তাদের থাকার যে ম্যাট্রেস নেই, কম্বল নেই। সেখান থেকে ডিএমও ছিলেন, এডিএমকে আমি বলি যে আপনি একটা চিঠি লিখুন, এই ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরকে আর একটা কপি আমাকে দিন। আর গতকালকে সেই জিনিসপত্রগুলো পৌঁছে গেছে, মাননীয় মন্ত্রী মহোদয়কেও আমি বলিনি। সিস্টেম আছে, সিস্টেমে গেলেই হয়, রাজ্য সরকার দেওয়ার জন্য বসে আছে। এই জিনিসগুলো আপনার আমাদের দেখতে হবে। এবং আমি সবাইকে বলবো পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করলে অনেক কিছু করার আছে, অনেক উপস্থার কাজ করলেই তো আমাদের ত্রুটি আসবে। কিন্তু সবাই একজোট হয়ে এখানে 2 মিনিটে সব রং পরিবর্তন হয়ে যায়। আমরা তো গ্রামের ছেলে, ইমোশন বেশি, আমরা ইমোশন নিয়ে রাজনীতি করি। তো ধর্ম মানে কি? ধর্ম মানে ইমোশন মানে কি? পাপপূর্ণ আমাদের আছে, আমরা চিন্তা করি পড়াশোনা করতে গেলে একবার, আরে এটা কি হবে, এটা তো আমি ধর্ম মানি না। যারা মানে না তারা মানে না, ইমোশন তাদের মধ্যে নেই। তারা যখন যেটা করার তখন যেটা করে রাজনীতির স্বার্থে। আমরা ভারতীয় জনতা পার্টি সেবার মধ্যে, আমরা সেবাহী সংগঠন, সেবার মাধ্যমে সংগঠন আমাদের দল শিখিয়েছে, আমাদের নরেন্দ্র মোদী শিখিয়েছে, সেই উদ্দেশ্যে আমরা হাঁটতে চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, শর্টকাটে 10 মিনিটের মধ্যে চেষ্টা করেন, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে। গত 5 তারিখে মহামহিম ত্রিপুরা রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমার বক্তব্য পেশ করছি। মাননীয় রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত বাস্তবমুখী এবং যা বলেছেন সব সত্য। এবং আমি যা দেখছি এখানে যারা আমরা সদস্যরা রয়েছি, আলটিমেটলি আমরা এটা সাপোর্ট করে ফেলছি। কারণ যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন এখানে ডিলিশনের কোনো কথা নাই, শুধু এডিং বলছেন, এই হলো না কেন, ওইটা হলো না কেন, ওইটা হলো না কেন। এই যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট আনার কারণেই আমি এই কথা বলতে চাচ্ছি যে সবাই মিলে আমরা সেটাকে সমর্থন করে ফেলেছি। এবং আমি বলবো সবাই ইনডাইরেক্টলি না করে ডাইরেক্টলি সমর্থন করুন। 1 থেকে 92 যে কলামগুলি আছে এখানে, আমরা 90 নম্বরে যদি যাই, 90, উনি কি বলছেন? আমি আশা করি যে আপনারা সবাই এই মহতী সভায় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের অভিজ্ঞতা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা মাথায় রেখে সর্বতোভাবে
সহায়তা করবেন। তাই যদি হয় তাহলে মানুষের প্রত্যাশা কি এটা ভাবতে হবে আমাদের, এবং আমাদের কি করণীয় আছে মানুষের জন্য। যেহেতু মানুষ আমাদের নিবাইকে চলে যেতে হবে, এর মধ্যে যারা ভূমিষ্ঠ হলো, যারা আসলো পৃথিবীতে, তাদের ভূমি নেই। আমরা কি হিসাব করেছি যে আমার বিধানসভাতে কতজন এখনো ভূমিহীন আছে? আমাদের বর্তমান সরকারের নির্দেশ রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ভূমিহীনদের ভূমি দেওয়া হোক। আমরা কি সেটা করেছি? এখন যদি বলি যে এখনো ভূমিহীন রয়ে গেছে, তাহলে বলবো যে আমরা কাজ করছি না, বা সেই মতো কাজ দ্রুত গতিতে ট্রান্সপারেন্টলি করতে পারছি না। আমাদের সরকার কি বলছে? প্রতি গ্রামে যে আছে সেই গ্রামেই তাকে 6 শতক ভূমি দিতে হবে অ্যালটমেন্ট। শহরে যে আছে, যে শহরে যেখানে সে আছে সেখানেই তাকে 4 শতক ভূমি অ্যালটমেন্ট দিতে হবে। সরকারি নির্দেশ রয়েছে, কিন্তু আমরা সেটা দিকে নজর দিচ্ছি না। দ্বিতীয়ত কি হচ্ছে? সবার পাকা বাড়ি চাই। এতদিন এক সরকার ছিল, আমার পানিসাগরে 40 বছর একটা স্ট্রেচ একজন বামফ্রন্টের বিধায়ক ছিলেন সুবোধ চন্দ্র দাস, 40 বছর। এরপরে এত ঘর লাগছে কেন? কেন ঘর দেওয়া হয়নি এতদিন? অর্থাৎ কাজ করতে পারেনি বিগত সরকার, সঠিকভাবে মানুষের কাছে মানুষের পরিষেবা দিতে পারে নাই। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন সবার বাড়িতে একটা পাকা ঘর হবে, এবং হচ্ছে, দ্রুত গতিতে চলছে সেটা। পাকা টয়লেট চাই। দেখা গেছে এমন রিপোর্ট, আমার মডেল ভিলেজ রোয়াতে যখন আমি গেলাম, বিডিও সাহেবকে নিয়ে, এসডিএম সাহেবকে নিয়ে যখন গেলাম, দেখলাম কাগজ মিলিয়ে দেখা যায় 50% টয়লেট নেই, কাগজে এসে গেছে, সরকার পেয়ে গেছে, নেই। এটা দুঃখজনক। এরকম যাতে না হয় এটার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। ইলেকট্রিক কানেকশন কেন আমাদের দিতে হলো? প্রায় 100% ইলেকট্রিক কানেকশন হয়ে গেছে এখন, কিভাবে হবে সেটা? হ্যাঁ, আমরা বলি না যে ডিস্টার্ব হচ্ছে না, ডিস্টার্ব হতে পারে। এমনও দেখা গেছে 10 দিন ধরে কোনো কানেকশন নেই, ডিসকানেক্ট হয়ে গেছে। দেখা গেছে খোঁজ নিয়ে উনি কমপ্লেনই করেন নাই। আমি বাস্তব কথা বলছি। আমি যখন গেলাম সেখানে, গিয়ে বললো, আরে স্যার আমরা তো জানি না সেটা এরকম হয়ে গেছে। কেন? আপনাদেরও তো প্রয়োজন খোঁজ রাখা, আপনারা দেখবেন তো এইগুলি। আমরা বলি সেরকম। পানীয় জল 75% পাইপ লাইনে জল, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে 25%, এর মধ্যে শেষ হয়ে যাবে। প্রচুর টাকা এসেছে, জলের জন্য অভাব নাই। সময় তো লাগবে, সময় তো দিতেই হবে। আপনারা তো কমপ্লেন করবেন, ভালো। আপনারা যদি বিরোধী বেঞ্চ যদি প্রতিবাদ না করেন, সংশোধন কিভাবে হবে? এটা হওয়ার দরকার। কিন্তু নেগেটিভ থেকে পজিটিভিটি দিকে আসতে হবে। যেমন আমি গতকালও বলেছি, আমাদের অনিমেষ তাকে বলেছি, বিরোধী দল, আপনি খুব ভালো বলেন, কারণ আপনার নেগেটিভ থেকে আপনি পজিটিভে আসছেন। যেমন সঞ্জয় মানিক ত্রিপুরা, আমার অনারেবল মেম্বার, গতকালকে যে বক্তব্য রেখেছেন মন দিয়ে শুনছিলাম, কি সুন্দরভাবে বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবার মঙ্গল, সবার মঙ্গলের জন্য সবাই মিলেমিশে কাজ করা প্রয়োজন উনি বলেছিলেন গতদিন। খুব ভালো লেগেছে। দেখুন আমরা কোন দিশায় কাজ করছি। গরিবদের অসহায় সন্তানের জন্য 4000 টাকা পার মান্থ। ফ্যামিলি মেম্বার, হঠাৎ করে একমাত্র উপার্জনশীল ব্যক্তি মারা গেছেন, ওনার সন্তানাদি আছে, কিভাবে চলবে, কিভাবে পড়াশোনা করবে? শিশুদের জন্য সিডিপি অফিসে ফর্ম আছে, যদি আপনাদের চোখে পড়ে
এই সমস্ত কেসগুলি নিয়ে যাবেন, ফর্ম ফিল আপ করে দেবেন, 4,000 টাকা প্রতি মাসে সেই ফ্যামিলির জন্য দেওয়া হবে। একদম এগুলি করার দরকার আমাদের। আমি একদম ছোট ছোট জিনিস যেগুলি ই শ্রম কার্ড শ্রমিকদের জন্য মোদিজি ভাবেন ই শ্রম কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদ, বিওসি ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড, যারা রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, রং মিস্ত্রি যারা কাজ করে তাদের নির্মাণ শ্রমিক বলা হয়। এই বিওসি ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডে আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। আমরা কি করেছি জানেন? নির্মাণ শ্রমিকের রেজিস্ট্রেশনের কাজ এখনো কিন্তু চলছে। আমার অনুরোধ থাকবে, কেউ যাতে একজন নির্মাণ শ্রমিককেও না ছাড়েন যে তার রেজিস্ট্রেশন হয়নি। স্টুডেন্টদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য ক্লাস 1-এ 1800 টাকা থেকে কলেজ পর্যন্ত 20,000 টাকা পার ইয়ার আমার বোর্ড থেকে দেওয়া হবে। বাবা যায়, শুধু একটা রেজিস্ট্রেশন প্রয়োজন। তার মেয়ের বিয়ের সময় 50,000 টাকা দেওয়া হচ্ছে। এগুলি জানার দরকার, এগুলি নিয়ে কাজ করার দরকার আমাদের। ওনার ট্রিটমেন্টের জন্য, নির্মাণ শ্রমিকের ট্রিটমেন্টের জন্য আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা আমাদের বোর্ড থেকে সেটা দিবে, সেটা দিচ্ছে, হেলথ ডিপার্টমেন্ট নয়। আমাদের বোর্ড থেকে 5 লাখ টাকা চিকিৎসার জন্য দিচ্ছে। তারপর উনি যখন রিটায়ারমেন্টে চলে যাবেন, সামাজিক ভাতা সব বিল আমরা পাস করেছি আসার পরে। উনি মারা যান, একমাত্র উপার্জনশীল ব্যক্তি, তার ফ্যামিলি চলছে না, 2 লক্ষ টাকা দেওয়া হবে। অ্যাক্সিডেন্টে মারা গেলে 4 লক্ষ টাকা দেওয়া, অনেক আর অনেক কিছু আছে। নির্মাণ শ্রমিক এত বড় বিল্ডিং তৈরি করে তার ঘর নাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর দেওয়া হচ্ছে সংকুলন হচ্ছে না, ফ্যামিলি মেম্বার বেশি, 3.5% ইন্টারেস্টে তাকে লোন দেওয়া হবে। বাকি 6.5% যেটা হাউস বিল্ডিং লোনের আমাদের বোর্ড সেটা বিয়ার করবে। আমাদের অনারেবল মিনিস্টার রয়েছেন। আমরা সব সময় শুধু একদম নিচে যারা একদম গরিব, অন্তোদয় পর্যন্ত আমরা ধ্যান রাখছি, খেয়াল রাখছি। মোদী যেটা আমাদের নির্দেশ দিচ্ছেন, যেটা চালাচ্ছেন, সেই দিশাতেই আমরা চলছি। সামাজিক ভাতা, সোশ্যাল পেনশন 700 টাকা দিতেন, তাও ক্যাশ। মাসিমা, আপনার জন্য 700 টাকা ভাতা এসেছে, আমি তো দূর থেকে এসেছি, পেট্রোলের খরচ আছে না, 200 টাকা রেখে দিই। মাসিমা তো খুশি, 500 টাকা পেয়েছেন। তারপর নাতিরা দেখেছে, দেখে বলছে, ঠাম্মা এটা কি, তুমি 500 টাকা কোথায় পেয়েছো, আমাকে দিয়ে দাও। এরকম হতো। এখন ডাইরেক্ট অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকে যাচ্ছে, 700 থেকে 2,000 অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কেউ খবরই পাচ্ছে না। উনি সময় মতো সেটা উইথড্র করে কাজে ব্যবহার করছেন। আরো নতুন দেওয়া হবে প্রায় 30,000-এর মতো হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। নির্মাণ শ্রমিকদের জন্য আমরা এ পর্যন্ত গত বছরে 5.5 কোটি টাকা পেমেন্ট করেছি, আপনারা মিলিয়ে নেবেন সেটা। কৃষি সম্মান নিধি ছিল আপনাদের সময় 6,000 টাকা। কৃষক বলতে আপনারা পাগল হয়ে যান, কি করেছেন? 6,000 টাকা বছরে আসছে কৃষি সম্মান নিধি। 21 টাকা 83 পয়সা রেটে পার কিলো ধান ক্রয় করছে সরকার, আমাদের সরকার। কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষকদের জন্য অনেক বলার আছে, বললে সময় পাওয়া যাবে না। অধ্যক্ষ মহোদয় আমাকে সময় একদম বেঁধে দিয়েছেন। রেশন, বিপিএল রেশন, চা ফ্রি আরো 5 বছর পর্যন্ত।
কোনোদিন ছিল নাকি এটা ভারতবর্ষে? নজির ছিল না। তো মোদিকে কালাগাল পারেন আপনারা, মোদি এই করছে ওই করছে, বিদেশে গিয়ে বলেন দেশ শেষ করে দিচ্ছে, নষ্ট পড়া হয়ে যাচ্ছে, এটা দেখেন না আপনারা। তারপর হেলথ ডিপার্টমেন্ট, আয়ুষ্মান কার্ড, 5 লাখ টাকা ফ্রি ট্রিটমেন্ট, সিবিএসসি প্যাটার্নে 125টি বিদ্যাজ্যোতি স্কুল ইংলিশ মিডিয়ামে চলছে। আমার এখানে দুইটা ছিল, দুইটা আছে আমার সিবিএসসি প্যাটার্নে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুল, একটা দামছড়াতে, এডিসিতে, একটা প্লেন্সে, পানিসাগর। 40 বছর ধরে এই হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে স্টুডেন্টরা পাস করে করে কেউ আগরতলা, কেউ কৈলাসহর, কেউ ধর্মনগর, তারপরে পাওয়া যায় না, এগুলি সিট পাওয়া যায় না। 40 বছর একজন বিধায়ক ছিলেন, কলেজ আর ডিগ্রি কলেজ আর হয় নাই। আমরা আসার পরে সাথে সাথেই আমাদের এডুকেশন মিনিস্টার, প্রাক্তন এডুকেশন মিনিস্টার বলার পরে সাথে সাথেই ডিগ্রি কলেজ পানিসাগর হয়ে গেছে, ডিগ্রি কলেজ হয়ে গেছে। নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে। আসলে পানিসাগরে যা হয়েছে না, আমি নিজেই এর জন্য গর্বিত। পানিসাগরে যা আছে, সেন্ট্রাল স্কুল পানিসাগরে আছে, স্পোর্টস স্কুল আছে, রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন আছে, সুইমিং পুল আছে, সিনথেটিক ফুটবল ট্র্যাক আছে, ডায়েট কলেজ এইবার শুরু হবে। ডায়েট, যেটা আমাদের মুখ্যমন্ত্রী একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা। আর তো সাব ডিভিশনাল হসপিটাল আছে, এসডিএম অফিস নিউ বিল্ডিং হয়েছে, ব্লক দুটি রয়েছে, জুডিশিয়াল কোর্ট হচ্ছে পানিসাগরে। আমাদের সরকার স্টেপ নিয়ে নিয়েছে। এসডিপি অফিস রয়েছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, ফিশারি ডিপার্টমেন্টের অফিস রয়েছে, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট পোল্ট্রি ফার্ম রয়েছে, ডিডব্লিউসি ওয়াটার রিসোর্সের অফিস রয়েছে, ইলেকট্রিক ক্রিমেশন সেন্টার, ইলেকট্রিক ক্রিমেশন সেন্টার পানিসাগর, যেটা ধর্মনগরে বোধহয় নেই, সেটা হয়েছে। তারপর জাতীয় সড়ক 10টা ত্রিপুরাতে, 6টা কমপ্লিট হয়ে গেছে, 4টার কাজ শুরু হচ্ছে, 10টা। হীরা মডেলে ত্রিপুরা চলছে। রেল যোগাযোগ, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রোডওয়ে, এয়ারওয়েজ শেষ মডেল কমপ্লিট হয়ে গেছে আমাদের। এছাড়া অনেক বলার ছিল, জিএসটি, সিএ 370 দ্বারা বাতিল করে যেভাবে দেশ বড় হচ্ছে, আমাদের যেটা আসছে, এইগুলি ডিমনিটাইজেশনে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, আজকে নেই সেটা, ওনাদের সময় ছিল। অনেক কিছু বাদ দিতে হচ্ছে, কম। শেষ করে আমাদের সরকার একাত্ম মানববাদে বিশ্বাসী, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস। আপনাদের সবার প্রয়াস দরকার, প্রচেষ্টার প্রয়োজন, দেশকে আরো উন্নত করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। প্রতি ঘরে সুশাসন, এটাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করছেন কেন? আপনারা মেলাতে যান, দেখেন কি হয়, কি দেওয়া হচ্ছে। সমস্ত ডিপার্টমেন্ট আপনার ভিলেজে পৌঁছে যাচ্ছে, আপনাকে অফিসে যেতে হচ্ছে না। এমন সময় আসছে, আপনি একটা ফোন করবেন হয়তো অফিসে যে আমার একটা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন, অফিস আপনার বাড়িতে পৌঁছে যাবে, ওইখানে গিয়ে আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দেবে। সেই দিন কিন্তু আসছে, এগুলি শুরু হয়ে যাচ্ছে। এটা শুরুয়াত শুধু। প্রতি ঘরে সুশাসন, আপনার ঘরে আপনার কি প্রয়োজন সেটা পৌঁছে যাবে। বিনয় বাবু, আমাদের সংকল্প বিকশিত ভারত। 1 মিনিট। আজ ভারত চাঁদে পৌঁছে গেছে, চন্দ্রায়ন 3 সূর্যের কাছেও পৌঁছে গেছে। ফটো আসছে একদম কাছে গিয়ে, কি ভালো লাগছে না শুনতে? দেশ ভারত কোথায় যাচ্ছে, মোদিজি কোথায় নিয়ে গেছেন আমাদের দেশকে, বিদেশে যাওয়ার পর প্রণাম করছে। G20 এর প্রমাণ। আর কি বলার আছে বলুন তো? মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণকে সমর্থন জানিয়ে তাই আমি বলবো, ভারত এখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।
আমি মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মাকে বলবো। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাননীয় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা সুযোগ দেওয়ার জন্য। প্রথমে সবাইকে বিশ্বকালে থাকাহাম তাই খুলুম্মা। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ঘরে ঘরে সুশাসন এই স্লোগানটি শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু 92 প্যারা মাননীয় রাজ্যপালের ভাষণে এই সুশাসন এখন কি বাদ করেছে তা আমি একটু পরে আলোচনা করব। তার আগে গত আমাদের বিরোধী দলনেতা যে ভাষণটা দিয়েছেন এবং যে সংশোধনীতে এনেছেন সেটাকে সমর্থন করে আমি বলতে চাই। তার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, তা হচ্ছে গত 7ই জানুয়ারি এই প্রতিবাদী কলমে মাননীয় পাতালপিনা জমাতিয়া চেয়ারপারসন মিনিস্টার অফ স্টেট, তারপরে এখানে অশোক স্তম্ভ লাগে উনি একটা চিঠি লিখেছেন। তারপরে এই যে উনি পেট ব্যবহার করেন, অশোক স্তম্ভ পেট ব্যবহার করছেন, উনি কোনো নির্বাচিত সদস্য না, উনি কোনো নির্বাচিত সদস্য না। ওনার গাড়ি মাঝখানে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। ওএসডি একজন ওএসডি উনি নিয়োগ করেছেন, উনি হচ্ছেন ক্যাপ্টেন জিএস রাফে। তারপরে আমি আপনাকে বলছি, এটা তো আপনারই শিক্ষক, আপনি তো ওনার অ্যাডভাইজার। তারপর ওনার টিআরপিসিতে মাননীয় ডেপুটি স্পিকার স্যার, ওনার যে টিআরপিসিতে বেতন দিতে পারছে না, সেখানে আন্দোলন চলছে, বেতন দিতে হবে। আর উনি ইংরাজি নববর্ষে সেই অম্পিতে গিয়ে খুব ড্যান্স দিয়েছে, খুব ডিস্কো ড্যান্স দিয়েছে সেখানে। আর ওইদিকে ওনার অফিসে কর্মচারীরা বেতন না পেয়ে আন্দোলন করছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে একজন টিআরপিসি চেয়ারম্যান এবং যিনি নির্বাচিত বিধানসভার সদস্য না, তিনি অশোক স্তম্ভ লাগিয়ে তিনি পেট করতে পারেন কিনা, বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, ভিলেজ কমিটি নির্বাচন সম্পর্কে একটি শব্দ উল্লেখ না থাকায় মাননীয় রাজ্যপালের ভাষণটা আমি খুবই মর্মাহত হয়েছি। কারণ প্রায় 3 বছর যাবৎ এডিসি এলাকায় 587 ভিলেজ কমিটিতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, যার ফলে প্রতিটি ভিলেজ কমিটিতে বেনিফিশিয়ারি সিলেকশন, রেগার কাজকর্ম বন্টন, প্রশাসনের নানা জিনিসপত্র বিলি নিয়ে লাগাতার জানলে লেগে আছে। কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে, ভিলেজ কমিটি অফিস ক্ষুব্ধ জনগণ তালা দিয়ে আন্দোলন করছে। এমন গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও একটি শব্দ উল্লেখ করলেন না তিনি, বরং তিনি যেটা গণতন্ত্র যে ব্যবস্থা সেটাকে কার্যকরী করার জন্য কোনো পদক্ষেপ না নিয়ে বরং নীরবে তিনি অগণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করে গেলেন ওনার ভাষণে। তাই মাননীয় রাজ্যপালের ভাষণকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না মাননীয় ডেপুটি স্পিকার স্যার। স্যার, তৃতীয় এডিসি এলাকার উন্নয়নকে আরো দ্রুত এবং ত্বরান্বিত করতে এডিসি কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সময় 28টি বিল পাস করে মাননীয় রাজ্যপাল এবং রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এমন কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে গত 9-10 বছর
বেশি হয়ে গেছে এই বিলগুলি অনুমোদন পায়নি। বিষয়টি মাননীয় রাজ্যপাল তার ভাষণে একটি কথা উল্লেখ করেননি, বরং তিনি কৌশলে এড়িয়ে গেছেন যদি সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাস হলে কেন 9-10 বছর বিলগুলি ফেলে রাখা হয়েছে তা এডিসি এলাকার জনগণের প্রশ্ন। আমার আরো অবাক লাগছে যে বর্তমান জোট সরকারের অনেক জনজাতি মন্ত্রী এমএলএরাও এই বিষয়ে আজ পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেননি। তাই মাননীয় রাজ্যপালের ভাষণ না বলে একে এডিসি এলাকার উন্নয়ন বিরোধী রাজ্য সরকারের ভাষণ বলেই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। স্যার, আমি এখানে একটা আপনাকে বলছি, কেননা আমার কাছে একটা আছে, তথ্য আছে। আমাদের ট্রেজারি বেঞ্চে মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া উনি একটা প্রশ্ন জমা দিয়েছিলেন, রাজ্যের কতগুলি জনজাতি সম্প্রদায় কাস্টমারি ল দ্বারা সরকারি স্বীকৃতি লাভ করেছে এবং কতগুলি বাকি রয়েছে। উত্তর, রাজ্যে বর্তমান জমাতিয়া সম্প্রদায় কাস্টমারি ল আইনি স্বীকৃতি লাভ করেছে এবং এখন পর্যন্ত 16টি সম্প্রদায় কাস্টমারি ল আইনি স্বীকৃতি পাওয়া বাকি রয়েছে, যেমন ত্রিপুরা, রিয়াং, গোসাই, চাকমা, কলই, কুচই, রাংখল, চুরাই, গারু, ত্রিপুরি, কাইপেং, মলসম, নোয়াতিয়া, রুপিনি, মগ, মোরাসি। এগুলি বিল স্যার এডিসি অধিবেশনে পাস করে রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল, এগুলি এখনো অনুমোদন পায়নি। সুতরাং আমাদের বিধায়ক রামপদ বাবু উনি মাঝে মাঝে খুব করেন, এই বিষয়ে আপনি এটা না করে একটু খোঁজখবর নেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 3 দিকে বাংলাদেশ ঘেরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেআইনি অনুপ্রবেশ অথবা ইলিগাল মাইগ্রেন্ট। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি জানেন 1949 সনে ত্রিপুরা ভারত যুক্তরাজ্যে যোগদানের পর থেকে এই রাজ্যে লক্ষ লক্ষ বিদেশি নাগরিক তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে ত্রিপুরায় বেনিভাবে অনুপ্রবেশের ফলে সংখ্যাগরিষ্ঠ ভূমিপুত্র ত্রিপুরা সারা চরম সংকল্প হয়ে গেছে। কিন্তু আজও এই বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না রাজ্য প্রশাসনের দুর্বলতার কারণে অথবা রাজনৈতিক স্বার্থের কারণে। প্রায় প্রতিদিন স্থানীয় দৈনিক পত্রিকা খুলে দেখা যায় বেআইনি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার খবর। যারা গ্রেপ্তার হয়েছে তাদের খবরে শুধু বাহির হচ্ছে, কিন্তু এর বাহির প্রতিদিন আর কত বিদেশি নাগরিক বেআইনিভাবে অনুপ্রবেশ করছে তার কোনো খবর আমাদের জানা নেই। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও উল্লেখ নেই। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, অপরদিকে সীমান্তে কাঁটাতারে বেড়ে দেওয়ার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মোবাইল টাস্ক ফোর্স MTF থাকার পরেও সীমান্তবর্তী এলাকায় রাস্তার চেকপোস্ট বসিয়ে অনুপ্রবেশকারীদের চেক করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমার অনুরোধ হলো এই গুরুত্বপূর্ণ ইস্যুটি রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে দেশের নিরাপত্তার প্রশ্নে অবিলম্বে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং NRC চালু করে প্রকৃত ভারতীয়দের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। সর্বশেষ পত্রিকা আমার কাছে 50টার মতন আমি নিয়ে আসছি, এই ট্যাবলেটে আছে, এটা বিধানসভা থেকে দেওয়া হয়েছে। এখানে 50টার উপর আমি পেপার কাটিং করে রেখেছি। সর্বশেষ 3 জানুয়ারি কয়লা শহরে 3 জন রোহিঙ্গা বেআইনিভাবে অনুপ্রবেশের খবর হরিয়াক পত্রিকায় বাইরে হয়েছে, তার কাটা কেটে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, শিক্ষা হচ্ছে জীবনের আলো। শিক্ষা না থাকলে আমরা অন্ধকারের জীবনযাপনের সমান বলে মনে করি। তাই 2018 সনে বিধানসভা নির্বাচন আগে বর্তমান বিজেপি এবং আইপিএফ জোট সরকারের নেতা নেত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ দলের পর্যবেক্ষকরা প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি আইপিএফ জোট সরকার ক্ষমতায় আসে তাহলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ডিগ্রি কলেজ স্থাপন করা হবে বলে। কিন্তু 5 বছর পেরিয়ে 6 বছর পূর্ণ হতে মাত্র 2টি মাস বাকি রয়েছে। এডিসি এলাকা অথবা ST রিজার্ভ বিধানসভা কেন্দ্রে একটিও কোনো ডিগ্রি কলেজ হয়নি। আমার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 6টি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় রয়েছে। ক্লাস 12 পাস করার পর ওই 6টি স্কুলের ছাত্রছাত্রীরা ডিগ্রি পড়ার জন্য হয় ক্ষয়তে যেতে হয় নতুবা আগরতলায় আসতে হয়। তাছাড়া ভর্তি নিয়ে নানা সমস্যা, গরিব ছাত্রছাত্রীরা ঘর ভাড়া করে পড়াশোনা করা খুবই কষ্ট হচ্ছে। তাই আমার দাবি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে একটি ডিগ্রি কলেজ করার
বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ রইল। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি প্রতিদিন দৈনিক পত্রপত্রিকায় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে বিভিন্ন এসডিএম অফিস থেকে ভুয়া কাগজপত্র জোগাড় করে দালালের মাধ্যমে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশি বাংলাদেশিরা আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অথবা পিআরটিসি বাহির করে নেওয়া খবর। শুধু পত্রিকার খবর বাহির হলে আমরা কিছুটা জানতে পারি কি হচ্ছে এসডিএম অফিসগুলিতে। এর বাইরে দৈনন্দিন আর কত ভুয়া কাগজপত্র জোগাড় করে দালালের মাধ্যমে কাগজপত্র করে নিচ্ছে তার কোনো হিসাব নেই। এসডিএম অফিসের কিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় এমনটা হচ্ছে বলে জনগণের অভিযোগ পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও মাননীয় রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। মাননীয় স্পিকার স্যার, আমার অনুরোধ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি গুরুত্ব হিসেবে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া, কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং জনগণের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে রাজনীতি এবং সামাজিক সমস্যা বাড়াতে পারে। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই ভুয়া কাগজপত্র করে বিদেশে যাওয়ার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট করে নিচ্ছে বলেও খবর রয়েছে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আগরতলা শহরের দূর দূরান্ত গ্রাম পাহাড় থেকে বহু জনজাতি বেকার যুবক এবং মা বোনরা শাকসবজি বিক্রির জন্য আসে, কিন্তু তাদের জন্য স্থায়ী কোনো মার্কেট সেট নেই অথবা জায়গা নেই, তাই রাস্তার পাশে বসেই তাদেরকে শাকসবজি বিক্রি করতে হচ্ছে। আগরতলা শহরে জনজাতি শাকসবজি বিক্রেতাদের এই সমস্যার কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে উল্লেখ করেনি। মাননীয় স্পিকার স্যার, আমার দাবি হচ্ছে আগরতলা শহরে অন্তত কয়েকটি স্থানে জনজাতি বেকার যুবক এবং মা বোনদের শাকসবজি বিক্রির জন্য স্থায়ী ওপেন মার্কেট সেট করে দেওয়া হোক। বিশেষ করে লেক চমুনি, বনমালীপুর, অভয়নগর বাজার, নন্দনগর, অরুন্ধতী নগরের মিশন কম্পাউন্ড এলাকায় যদি শাকসবজি বিক্রির জন্য ওপেন মার্কেট সেট করে দেওয়া হয়, তাহলে জনজাতি বেকার যুবক এবং মা বোনদের শাকসবজি বিক্রির জন্য একটি স্থায়ী ঠিকানা হবে। বিষয়টি যেহেতু মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই, তাই রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি জানেন 1988 সনে এবং 1993 সনে টিএনপি এবং এটিএফের সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দুটি শান্তি চুক্তি হয়েছে। টিএনপি চুক্তি আজ প্রায় 36 বছর হয়ে গেছে, অপরদিকে রাজ্য সরকারের সঙ্গে এটিএফের শান্তি চুক্তি 31 বছর হয়েছে। দুঃখের কথা হলো এই দুইটি শান্তি চুক্তির অধিকাংশ শর্ত এখনো পূরণ করা হয়নি অথবা রূপায়ণ করা হয়নি। মাননীয় স্পিকার স্যার, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও মাননীয় রাজ্যপালের ভাষণে কোথাও স্থান পায়নি একটি শব্দ। স্যার, 1988 সনে টিএনপি চুক্তির শর্ত হিসেবে দলাই জেলার শিকারিবাড়িতে একটি রেডিও স্টেশন করার কথা রয়েছে, কাজও হয়েছে, কিন্তু 60% কাজ করে আর হচ্ছে না, ফলে শান্তি চুক্তির শর্ত আশু পূরণ করা হয়নি অথবা অধরাই রয়ে গেল। তেমনি উপজাতিদের বেআইনি হস্তান্তর জমি ফেরত দেওয়ার কথা টিএনপি চুক্তিতে রয়েছে, সে কাজ আজও 50% পর্যন্ত হয়নি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, তারপরে 1993 সালে এটিএফের সঙ্গে রাজ্য সরকারের শান্তি চুক্তির শর্ত হিসেবে 2B-তে লেখা আছে অ্যাকশন টু বি টেকেন এগেইনস্ট ফরেন ন্যাশনাল। আমি চুক্তির কপিও এখানে নিয়ে এসেছি, যদি প্রয়োজন হয় আমি করতে পারবো। এখানে দুইটি চুক্তি কপি আমি নিয়ে এসেছি স্যার, এখানে আমার কাছে দুইটি চুক্তি কপি আছে। মাননীয় স্পিকার স্যার, কিন্তু আজ পর্যন্ত শান্তি চুক্তির এই শর্ত পূরণের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বলে চোখে পড়ছে না। তেমনি শান্তি চুক্তির 2E-তে উল্লেখ রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইনার লাইন পারমিট। এই শর্ত পূরণ করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রপোজাল পাঠিয়েছে কিনা তাও আমরা জানি না। এইভাবে আরো অনেক গুরুত্বপূর্ণ শর্তগুলি এখনো পূরণ করা হয়নি। মাননীয় স্পিকার স্যার,
আমার দাবি হচ্ছে, যেহেতু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দীর্ঘ আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং শর্তগুলি পূরণ করার জন্য লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, তাই আমার অনুরোধ হচ্ছে অবিলম্বে এই শান্তি চুক্তির শর্তগুলি পূরণ করা হোক। শুধু তাই নয়, আসাম চুক্তি নয়, ত্রিপুরাতেও এনআরসি চালু করে অবিলম্বে শান্তি চুক্তির শর্ত হিসেবে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার কাজ শুরু করা হোক। মাননীয় স্পিকার সাহেব। শেষ করেন মাননীয় সদস্য। স্যার, অনেকটা স্যার আপনি 30 মিনিট 40 মিনিট দেন, আমাকে আর 5 মিনিট দেন স্যার। শেষ করেন, 5 মিনিট না, 2 মিনিটে শেষ করেন, 2 মিনিটে। স্যার, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে রামদয়াল ভিলেজ কমিটির অধীন গঙ্গারাই তৃষা রয়েছে। সারা বছর এই নদীতে জল থাকে। এলাকার মানুষের দাবি হচ্ছে একটি সুইচ গেট করে নদীর জল আটকে শত শত কৃষি জমিতে ধান চাষ করা। বিষয়টি আমি দিশা মিটিং এবং প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট মিটিংয়ে তুলেছি। কাজের কাজ কিছু হয়নি। এলাকাবাসীর তরফ থেকেও আমার ফরওয়ার্ডিং নিয়ে মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী সহ কৃষি দপ্তরের কর্মকর্তাদের নিকট বহু দরখাস্ত করেছে বলে আমাকে জানিয়েছেন। বিষয়টি কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর নিকট আমার অনুরোধ হলো বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য। স্যার, বাজারবাড়ি পুলিশ আউটপোস্টকে ফুল প্লেজ পুলিশ স্টেশন ঘোষণা প্রায় 5 মাসের অধিক সময় পেরিয়ে গেছে। একসঙ্গে আরো কয়েকটি যে আউটপোস্টগুলিকে ফুল প্লেজের পুলিশ স্টেশন ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেছে। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে গেলে আমার অনুরোধে তিনি বাজারবাড়ি আউটপোস্টে যান এবং সমস্যার কথা শুনেন। শুধু একটি এনওসির জন্য এই আউটপোস্টটি ফুল প্লেজের পুলিশ স্টেশন উদ্বোধন করা যাচ্ছে না। আমি স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর থেকে পুলিশের ডিজি, এসপি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টিকে সমাধানের জন্য অনুরোধ করে চিঠি লিখেছি। চিঠি কপি আমার এখানে আছে। চিঠি আমি কপিগুলি নিয়ে আছি এখানে, এগুলি অনেক কপি নিয়ে আছি স্যার, এখানে আমার কাছে কপিগুলি আছে। তাই আমার অনুরোধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং অবিলম্বে এনওসি দিয়ে এগুলি ব্যবস্থা করার জন্য। স্যার, আমার বক্তব্য আপনার কথা মতো শেষ করতেছি। মাননীয় বিরোধী দলনেতা শ্রী অনিমেষ দেবরা মহাশয় এক প্রশ্নের জবাবে 9/1/2024 তারিখে উত্তর দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রচুর টাকা পড়ে রয়েছে। আমি কপিতে নিয়ে আসছি। এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার প্রচুর টাকা পড়ে রয়েছে। 2022-23 সন অব্যয়িত অর্থ রয়েছে এই পর্যন্ত 3,316 কোটি টাকা অব্যয়িত। এটা অব্যয়িত। অথচ আমি কয়েকটি প্রজেক্ট পাঠিয়েছি বিধানসভার, আমার বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য, কিন্তু আজও অনুমোদন পেয়েছে বলে আমি জানি না। তেমনি কিছু গরিব অংশের চিকিৎসার জন্য মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে দরখাস্ত চিঠি দিয়েছিলাম, কিন্তু আজও কেউ টাকা পেয়েছে বলে আমি শুনিনি। এই ব্যাপারে আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মন্ত্রী অফিসে খবর নিয়ে জানতে পারলাম রাং করে। অথচ অব্যয়িত অর্থের পরিমাণ বিধানসভা দেওয়ার তথ্য অনুসারে 3,316 কোটি টাকা রয়েছে। তাহলে কোথায় রাং করে? বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়কে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আমার অনুরোধ রইল। পরিশেষে মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমাদের বিরোধী দলনেতা যে বক্তব্য রেখেছেন রাজ্যপালের উপর, আমি একে পূর্ণ সমর্থন করি এবং আমাদের সমস্ত বিরোধী দল যে মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপর যে সংশোধনী এনেছেন তা সংযোজন করে আবার ছাপানোর জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। যখন ফলনটাকে আমরা ধন্যবাদ। এক মিনিট স্যার, যেহেতু আমাদের যে বিষয়টা উনি রঞ্জিতবাবু যেহেতু কাস্টমারি ল বিষয়ে উঠিয়েছেন, 1 মিনিট আপনার কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, কাস্টমারি ল এডিসি থেকে পাস করিয়ে আনতে হয়, রাজ্য সরকার পাঠাতে হয়। রাজ্য সরকার পাঠানোর পর ওরা সংশোধন করে সংবিধান মতে পাঠিয়ে দিলে পর আবার বিদেশি মদত পুস্তক একটা ধর্মীয়
গঠনের ওনারা আবার ওখানে ঢুকিয়ে দিয়ে দেন আসল জনজাতিদের যে চিরাচরিত প্রথাকে উজ্জ্বল রেখে আবার পাঠিয়ে দেয়। তার এখান থেকে আবার সংশোধন জনজাতিরা ওকে স্বীকার করে না, তারপর পাঠালে পরে আচ্ছা, ঠিক হচ্ছে আছে। তার জন্য কারণে এই যে কাশ্মীর লড়টা হচ্ছে না, হ্যাঁ, তার জন্য ওনাদেরকে আমি অনুরোধ আচ্ছা, করবো, বসেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু বলবেন। মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন। ঠিক আছে, ওকে ওকে সদস্য সাহেব। ঠিক আছে, উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার কে আছে? না না, উনি কি মন্ত্রী? ঠিক আছে। না, নিজেকে মন্ত্রী, উনি কি মন্ত্রী? হ্যাঁ? রঞ্জিত বাবু, রেফারেন্স দিয়েছি, আমি তো রেফারেন্স দিয়েছি। এবং এই ভাষণটা হচ্ছে বর্তমান সরকারের চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ। যেহেতু এটা সম্পূর্ণভাবে ক্যাবিনেট সেটা তৈরি করে দেয়, গভর্নর সেখানে এটা সব পাঠ করে, এবং এই চিন্তা ভাবনাটা রিফ্লেকশন আসে বাজেটের মাধ্যমে। আমি একদম শেষ থেকে শুরু করছি, প্যারা 89। My government and the leadership of Chief Minister Professor Dr. Manik Shah is committed to take Tripura to a new height. I have full confidence upon the present Chief Minister that Tripura is bound to reach its height, its desired level. কিন্তু we being the opposition, we are the watchdog of the Constitution. Wherever lacunas exist, এগুলোকে আমরা উত্থাপন করি not to criticize or not to oppose. আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে করে সরকার এগুলোর উপর ওয়ার্কআউট করে এবং ওই কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় আমরা অবতীর্ণ হয়ে তাদের দৃষ্টিতে নেই, যাতে করে তারা পরবর্তী সময়ে রিফ্লেকশনের সময়, বাজেটের সময় যেন এগুলো তারা মাথার মধ্যে রেখে বাজেটটা তৈরি করে। My relationship, personal relationship with the Chief Minister is very good, and we know each other since long. So, our উদ্দেশ্য থাকবে, বক্তব্য থাকবে, don't take anything personal. Even if it is a criticism, please don't take it personal, because I have a high esteem regards towards it. এর আগে লাস্ট নাইট আমি ছিলাম না, আমি লাস্ট নাইট আমি লাস্ট 5-6টা বছরের গভর্নর স্পিচ আমি খুঁজে বের করি। আর বের করে যখন আমি দেখতে শুরু করলাম, রাতারাতি এগুলো তৈরি করি। মাই ডটার হেল্প মি ইন অল দিস থিংস। যেমন গত যিনি গভর্নর ছিলেন, আমি কয়েকটার মধ্যে অনেকগুলো, আমি 91টা তৈরি করেছি, আমি জাস্ট 5-7টা পড়ব। রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারেন সেজন্য এককালীন আর্থিক সহায়তা কথা ঘোষণা করা হচ্ছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়।
মোট এই 50 লক্ষ টাকা থেকে বালিকণা সম অর্থ খরচ হয়েছে, বাকি অর্থরাশি কোথায় গেল এটা আমরা জানতে চাই। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ শুরু হয়। মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল যেসব রোগী এবং তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য যান, তাদের থাকার সুবিধার জন্য হাসপাতালের কাছাকাছি মুম্বাইয়ের খারঘর এলাকায় একটি নতুন ত্রিভুবন ভবন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেক্ষেত্রে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। মুখ্যমন্ত্রী পুষ্পোদ্যান প্রকল্প এই নামে সরকার একটি প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের 229 হেক্টর উন্মুক্ত জমি ফুল চাষের আওতায় আনা হবে এবং 2023 সালের মধ্যে ফুল চাষিরা যাতে 100 কোটি টাকা আয় করতে পারে সেই নিরিখে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। বর্তমান বিজেপি আইএসপি জোট সরকার এই প্রকল্প এখন কার্যালিকায়। এরকম করে আপনি জানেন এরপরের কথা বলা হয়েছিল, আপনি জানেন এইমস এর কথা বলা হয়েছিল, এই সমস্ত গভর্নরকে দিয়ে কিন্তু বলানো হয়েছিল। কিন্তু এখনো এটা কোথায় কি হয়েছে nobody knows. It sounds so nice. When you go through the book, it really sounds so nice. যে আমার রাজ্যে ট্যুরিজম হাব হবে, আমার রাজ্যে এডুকেশন হাব হবে, আমার রাজ্যে হেলথ হাব হবে, মেডিকেল ট্যুরিজম প্রমোট হবে। ইট সাউন্ড সো নাইস, কিন্তু বাস্তবের সঙ্গে এগুলো রিফ্লেকশন আসে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কয়েকটা পয়েন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই আমার গোচর আনতে চাইছি, যাতে করে উনি স্ট্রং অ্যাকশন যাতে নিতে পারেন। আজকে খবরের কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন হয়তো না, ত্রিপুরা ইউনিভার্সিটি একটা অ্যাড দিয়েছিল 56টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য 26টি সাবজেক্টের উপর জুলাই 15, 2023। ইন্টারভিউ স্টার্ট হয়েছে অক্টোবর 2023 এবং 9টি পোস্টের জন্য 7টি সাবজেক্টে তারা ফিল আপ করেছে। কেমিস্ট্রি 2টি, সংস্কৃত 2টি, ফিলোসফি 1টি, ল 1টি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন 1টি, সোশিয়োলজি 1টি এবং হিন্দি 1টি। আনফরচুনেটলি এই 9টি রিক্রুটমেন্টে 8টি হচ্ছে those who are not permanent residents of Tripura, and 7 of them out of 8, 7 of them do not know the local language, culture, tradition and practices, which is most important for inclusive higher education. Tripura Central University. Wait, just hear me out. Hear me, please hear me out. এর বলতে পারে আমাদের কি বলার আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, ফর ইউর রেফারেন্স, ইউ আর দ্য এডুকেশন মিনিস্টার। ন্যাশনাল এডুকেশন পলিসি এটা একটু ক্লিয়ার বলা হয়েছে, অল ইউনিভার্সিটিজ এন্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস মাস্ট adhere to optimization of local talent for academic pursuit. কাজে আমার এখানে there is no dearth of talent in my state, and I am damn against outsiders taking jobs over here at the cost of my youth of my state of Tripura. And that prompted me to raise my voice, and I am thankful to the present Chief Minister that in a cabinet decision উনি গুরুত্ব বুঝে ওই পিআরটিসি ম্যান্ডেটরি করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। I must congratulate and thank you. এই যে ইন্টারভিউতে সাইজেবল নাম্বার অফ লোকাল ক্যান্ডিডেটস ওয়ার কল্ড, কিন্তু জব বাইরে থেকে দিয়েছি। একটা উদাহরণস্বরূপ দিচ্ছে, মাস কমিউনিকেশন। রাজস্থান থেকে একজন বয়স্ক লোককে এনে স্যাটারডে ইন্টারভিউ, মানডেতে ওকে অ্যাপয়েন্টমেন্ট দেন। হি জয়েন অন মানডে। স্যাটারডে ইন্টারভিউ হয়েছে আর সে সোমবার দিন জয়েন করে ফেললো। University is running presently without finance officer, without a controller of examination,
and other administrative officer and non-teaching staff. এটা শোনা যায় that VCM register are not in favor of recruiting local people for such vital posts because it would not serve their purpose. The purpose টা কি এটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানি। আমার এপ্রিহেনশন যে দিস ইউনিভার্সিটি এটা যাদবপুর ইউনিভার্সিটির মতো রূপ মানে আগামী দিনগুলোতে, এটা আপনি দয়া করে সুনিশ্চিত করবেন। এবং আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে এখন আমাদের যিনি একজন পুলিশ অফিসার ছিল বোধহয়, সবগুলো ইউনিভার্সিটির, উনি হচ্ছে চ্যান্সেলর মহারাষ্ট্র থেকে, ইউ প্লিজ রেজ দিস ম্যাটার উইথ হিম এন্ড একটা এনকোয়ারি যেত আমাদের এ রাজ্যে সংগঠিত এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে। শুধু এই নয়, এই বাতাস এনআইটি, নিট, জিরানিয়ান এনআইটি, সেম অ্যাবজর্পশন আউটসাইড। এবার আমাদের এখানে প্রথম নম্বর একটা দপ্তর আছে, উনি যখন ছিলেন, যদিও যখন ওই যে মহারাষ্ট্রের যে ভদ্রলোক ছিলেন সিএমডি, নামটা আমার মনে নেই, ওনার সময় প্রায় 16 থেকে 18 জন ইঞ্জিনিয়ার, অল ফ্রম আউটসাইড। আমার রাজ্যের ইঞ্জিনিয়াররা পাশ করে ইঞ্জিনিয়ার রয়েছে, বাট অ্যাবজর্পশন ওয়াজ মেড ফ্রম আউটসাইড। তো আমি বুঝতে পারছি না যে কিভাবে আমরা আমাদের ছেলেদের বঞ্চিত করে বহিরাজ্য থেকে লোকদের আমরা সুযোগ করে দিচ্ছি। এবং এনআইটিতে তো কলকাতা থেকে, ওই ভদ্রলোক যখন ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা থেকে প্রচুর লোককে এনে টেকনিক্যাল পোস্ট ছাড়াও গ্রুপ বি, গ্রুপ সি পোস্টের মধ্যে উনি নিয়োগ করে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার নেক্সট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে, এটা খুব একটা, আমি যেটা বরাবরই আমরা বলে থাকি, যেখানে উল্লেখ করেছেন কটা কাউন্সিলিং হয়েছে এই সে ব্যাপারে, ড্রাগের ব্যাপারে যে লড়াই করার যে স্পৃহা হয়তো আছে সরকারের, কিন্তু এটা রিফ্লেকশন অন্তত বক্তব্যের মধ্যে আমি পাই। আমার কিছু সাজেশনটা এরকম যে আমাদের 8টি জেলা প্লাস আমাদের খুমলুং হেডকোয়ার্টার, এবং খুমলুং হেডকোয়ার্টারের মধ্যে তো আগে 100 বিশিষ্ট একটি রিহ্যাব সেন্টার খোলার কথা বলেছিলেন, এখানে রয়েছে, এটা কোনো দেখা নেই। আমার দাবি থাকবে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে, তোমার যে কোনো জায়গায় আমাদের এখনই স্টার্ট করতে হবে। প্রচুর পুরনো বিল্ডিং, গভর্নমেন্ট বিল্ডিং রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ইন ডিস্ট্রিক্ট, রিক্রুট ডক্টরস, রিক্রুট প্যারামেডিক্যাল স্টাফ লোকালি, এবং with sufficient security personnel, and arrange basic diagnostic facility within the center. আমরা একটা বিভিন্ন ক্লাব, এনজিও, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অন্তত পঞ্চায়েত লেভেল, আমরা তাদেরকে ইনভলভ করে একটা ম্যাসিভ একটা কয়েক মাস ব্যাপী এই ড্রাগ ইউজারদের বিরুদ্ধে তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য, টু দ্য এক্সটেন্ট অফ ফুললি যারা কিওর না হয়, সেটা আমরা করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ড্রাগ পেডলার যারা বিক্রি করে আর যারা কনজিউম করে, তাদের কাছে পুলিশ গিয়ে ধরপাকড় করে, এবং কিন্তু আমরা কিংপিনদের কাছে আমরা পৌঁছতে পারি না, বিকজ অফ ভেরিয়াস রিজন known to you, known to us and known to the police also. এখন ওই সমস্ত ড্রাগ ইউজার যখন হাসপাতালে রেফার হয়, ডক্টর তাদের একটা লম্বা একটা মেডিসিনের পুলিশের কাছে দিয়ে দেয়, পুলিশ আবার ফরওয়ার্ড করে তার ফ্যামিলি মেম্বারের কাছে। আলটিমেটলি পুয়ার ফ্যামিলি ক্যান এফোর্ড, কারণ ইতিমধ্যে তার ঘটি পাটি বিক্রি করে ছেলে মেয়েরা এই ড্রাগ ইউজের শিকারে এসে গেছে, মেডিসিন কস্ট এফোর্ড করতে পারে না, অ্যান্ড ফাইনালি এই ছেলেগুলো মেয়েগুলো বেরিয়ে এসে আবার ড্রাগের থাবা কবলে পড়ে যায়। এখন সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে লাস্ট 10 মান্থসে, ভেরি চিন্তার ব্যাপার, আমাদের রাজ্যে এইচআইভি পজিটিভের সংখ্যা নতুন ভাবে 10 মাসে 1111 10 মাসে ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস পার ডে 5 জন করে এইচআইভি পজিটিভ পেশেন্ট, ছাত্র যুবক তারা এইচআইভি পজিটিভ হচ্ছে বিকজ অফ ইনজেক্টেবল ড্রাগ ইউজার হিসেবে। There is a big concern.
Now we have to save our youth, our student from this menace. আমার অবিলম্বে যুদ্ধ সব অ্যাপার্ট এটাকে আপনি যুদ্ধকালীন ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কি করা যায়, we are there to help you. এখন দেখা যাচ্ছে মাথা ভারী পুলিশ প্রশাসন 2017 সাল থেকে নিচুতলা কোনো কনস্টেবল কোনো নিয়োগ হয়নি। আপনাদের ইন্সপেক্টর লেভেল টু আইজিপি লেভেল প্রমোশন হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে, কিন্তু 2017 সালে কোনো কনস্টেবল রিক্রুটমেন্ট হয়। এই যে পুলিশ আউটপোস্ট, এই আউটপোস্টে 5-7 জনের বেশি স্টাফ থাকে না। স্বাভাবিকভাবেই এই যে ড্রাগ ল, জেনারেল ল অ্যান্ড অর্ডার, ভিআইপি সিকিউরিটি প্রদান কিভাবে দেবে? স্টাফ নেই। এবং যখন কিছু ঘটনা ঘটে আশপাশ থেকে টিয়ারশেল এনে ওখানে যেতে যেতেই যারা যে সমস্ত ঘটনাগুলো ঘটে আশেপাশে কিন্তু পার পেয়ে চলে যায়। কারণ কি? এই যে লোকাল স্ট্রেংথ দিয়ে deploy policemen for VIP duty, law and order maintenance, traffic enforcement, other administrative enforcement, and generality at the police stations. যেটার ইনভেস্টিগেশন এর উপর প্রভাব পড়ে, thereby conviction উপর প্রভাব পড়ে, and that is one of the reason আমার রাজ্যে conviction লেভেলটা কিন্তু as far as expected, though we are striving hard, we are unable to reach this one as IPC cases are concerned. আমি পুলিশকে দোষ দেব না, এই অফিসার আমার রাজ্যে ফেলিওর, বাট when he joins the NIA or CBI দারুণ সফলতার সাথে সুনামের সাথে ও কাজ করে এবং সাফল্য পায়, মেডেল ফেডেল পেয়ে যায়। আমার দাবি থাকবে ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করুন আপনারা কনস্টেবলের, build separate dedicated team of police under officers for dealing with alada NDPS cases, criminal investigation, general law and order, and other enforcement. As now Tripura doesn't have that type of officer. Officers there কোনো ডাক নেই। প্রবলেম হচ্ছে নিশ্চিত করা। এরকম আলাদা আলাদা এখন একই লোক এনডিপিএস এর কেসে করবে, জেনারেল ল অর্ডার করবে, ভিআইপি সিকিউরিটি সুনিশ্চিত করবে, তাদের হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। একদম নতুন ভাবে এই ড্রাগের যে ব্যাপারটা এটা করার জন্য আলাদা আপনি ইউনিট আপনি গঠন করুন। ট্রাফিক পুলিশ ট্র্যাকজন আপনি করতে পারেন। আমাদের দিনকে দিন আমার ভেহিকেল ইনক্রিজ হচ্ছে, কনজেশন হচ্ছে, মোটর ভেহিকেল অফেন্সেস হচ্ছে। ন্যাশনাল হাইওয়েগুলোতে ডিস্ট্রিক্ট রোড, আগরতলা মিউনিসিপ্যালিটির বাইরেও যেগুলো আছে সেগুলোকে এনফোর্সমেন্ট করার জন্য সাফিসিয়েন্ট পুলিশ ট্রাফিক প্রেজেন্স রাখুন। আর আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট গডসে আপনি যদি ফান্ড না থাকে ইউএপি, আমরা বিধায়ক এলাকাকে সবাই মিলে ফান্ড আমরা দরকার হলে দেবো ফর দ্য নোবেল কজ। কি সেটা? রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টের মধ্যে, ধরুন কোথাও উদয়পুর, একটা সাউথে, একটা আমবাসার সেক্টরে, একটা ধর্মনগর সেক্টরে, একটা ওই যে ন্যাশনাল হাইওয়ে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, ওখানে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। আমাদের এখন কি হয়, পেশেন্ট পড়ে রয়েছে, ফায়ার ব্রিগেডে খবর দিয়ে। আমার কথা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা ট্রেনিং প্রাপ্ত এরা কি জানে এই পেশেন্টটা কোথায় ধরলে ফ্যাটাল মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, কোথায় থেকে আমি লিফট করব। আমি দেখেছি একটা এমন ঘটনা, লিফট করে তাদেরকে ফায়ার ব্রিগেডের পেছনে ফেলে কিভাবে আনতো, তো অবভিয়াসলি টাইম ইজ লস। তো নাও ইন দোজ ভেরিয়াস ক্রুশিয়াল প্লেসেস, display board, toll free number, such and such. Immediately, without losing time, those ambulances, we will be with technicians and doctors, থাকবে, তাদের কোনো ডিউটি নেই, তারা শুধু এই হেলথ অ্যাক্সিডেন্ট গুলো প্রত্যেকদিন হচ্ছে, এই অ্যাম্বুলেন্স গুলো বিভিন্ন জায়গায় আপনারা ব্যবস্থাপনা রাখুন, যাতে করে দেন আমরা এরকে এর ভেতরে লাইফ সেভিং ব্যবস্থা রেখে তাকে যেন আমরা ইমিডিয়েটলি টু দ্য মেইন রেফারেল হসপিটাল তার জানটাই যেন বাঁচাতে পারে সে ব্যবস্থা আপনার করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। যেগুলো আমার সাজেশন, আই হোপ ইট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য বাজেট।
health. Fortunately, I had the privilege of serving the people of my state for 14 months as a health minister. And you are a doctor. You had been to my office on several occasions. You are Dr. Rashtrashina. I sought advice from you. Even I sought advice and suggestion from sweeper. I sought the watching ward. যারা ওইখানে আছে, যারা সিকিউরিটি দায়িত্ব, এদেরকে ডেকে নেবে, এদের কাছ থেকে শুনতাম। কোনো ডিগনিটি রাখবেন না, ট্রাই টু মিঙ্গেল আপ। এখন অনেকে আছে, অনেক মন্ত্রী আছে, মানে বিয়ন্ড দ্য লেভেল অফ ডাইরেক্টর লেভেল নিচে এখন কারোর সঙ্গে কথা বলতে চায় না। আই উইল সে নো, উই আর দেয়ার টু সার্ভ দ্য পিপল অফ মাই স্টেট। গো টু দ্য এনি এক্সটেন্ট। আমার জানতে হবে, বুঝতে হবে এবং প্রতিকার করতে হবে। এবং আমার বক্তব্য হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালসগুলোকে আমরা অনেক, আপনারা স্ট্রাকচার আমরা গড়ে তুলেছি, আপনারা করেছেন, ডক্টরও আছে, কোনো কোথাও কোথাও ঘাটতি থাকলে এটাকে স্ট্রেংথেন করুন। কিন্তু দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটাল, রেফারেল হসপিটাল, আইজিএম থেকে জিবি আগে এজিএমসি দের রোগী পাঠাচ্ছে, ওভার ক্রাউডেড। আপনি বলেছেন, আমি প্রত্যেকে দেখেছি যে আমাদের এখানে আরো বেড বাড়াবো, যতই বেড বাড়াবো, if the referral is not stopped from district hospital, even from the IGM, now, my suggestion to this government would be, get audited. Weekly audit করুন যে তুমি এই পেশেন্টটা কেন পাঠিয়েছো অমুক ডিস্ট্রিক্ট থেকে। You had the machinery, you had the staff, you had the doctors, you had the CT machine. Why have you sent this doctor? Or why have you sent this patient? Unless কতক্ষণ পেশেন্ট রেফার করে, কাগজ লিখে রেফার করে দিয়ে দেবে। And sometimes, without even referral, the patient party directly comes to the main hospital agency, expecting a better treatment. Fine. In that case, ওই যে 200 বেডটা কত বেড বাড়াবেন বলছেন, make it payable. Our revenue generator, make it payable. If without the referral of district hospital or sub-division hospital, if a patient comes for better treatment to GP from agency, then they will be payable. That means a private OPD, you can start a private OPD over there. We can generate revenue from there. No harm. There are many government hospitals where this system exists. তাহলে দেখবেন এই যে রাশটা সেটা কমবে। এবং আই এম ভেরি ভেরি অ্যাস্টনিশড, ডিসপাইট ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ইন আইজিএম, এখান থেকেও স্পেশালিস্ট ডক্টর আছে, সমস্ত কিছু আছে, আইজিএম থেকে পর্যন্ত এটা এজিএমসিটা পাঠিয়ে দিচ্ছে। দিস শুড স্টপ। অ্যান্ড প্রত্যেকটি পিএইচসি, সিএইচসি, সাব ডিভিশন হসপিটাল ইমিডিয়েটলি, আমি খুশি হলাম কালকে জেনে আরো কিছু ডক্টর আপনার নিয়োগ করছেন। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ওয়ার্কআউট করা দরকার রয়েছে। সন্ধ্যাবেলা বিকাল 4টার পর, বি ভেরি ফ্র্যাঙ্ক, 4টার পর ইউ নট ফাইন্ড এ সিনিয়র ডক্টর, ইউ নট ফাইন্ড এ স্পেশালিস্ট। এভরিবডি ইজ বিজি উইথ দেয়ার চেম্বার প্র্যাকটিস। স্যার অমুক পেশেন্ট এসছে, হ্যাঁ কি হয়েছে, ফোন, অল অন ফোন, অমুক দিয়ে দাও, অমুক দিয়ে দাও, অমুক অল। ওই 4টার পর থেকে দে আর রান বাই ইন্টার্ন এন্ড পিজি স্টুডেন্টস। হাসপাতালে কোনো ডক্টর নেই টিল দ্য নেক্সট মর্নিং। তো দিস থিং, এই যে ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু আপনাদের দেখতে হবে, টু এনশিওর যে সিনিয়র ডক্টরস মাস্ট বি মেড অ্যাভেলেবল ইন দ্য হসপিটাল প্রিমাইসেস। আরেকটা হচ্ছে এই যে মাননীয় সদস্য, তোরা টাইম শর্ট, আমি তো এই সেশনে কিছুই বলিনি, and I'm giving some positive this thing, so please bear with me. ডিস্টার্বও করছি না, তাড়াতাড়ি। কত কথা কইতে পারেন, হ্যাঁ? আমরা তোরা বেড়াম রাত্রেবেলা উইটিয়া টর্চের দেখে আইসেন এই ইয়ে পিনওয়ান। স্যার, রেফারেল হসপিটাল, এই যে আউটসাইড দ্য স্টেট যে রেফার করি আমরা, সব দেখেন কলকাতা। আমরা যে বিভিন্ন ট্রাস্টে বিভিন্ন যে আমরা লিস্ট করেছি, আমাদের সাউথে কোনো নেই, নিমহ্যান্স নেই। আমার
ভেলোর নেই, সিএমসি ভেলোর আগে ছিল নেই। No, nine. It is not there. I have seen it. It is not there. কলকাতা আরেন্টেগর নেই, মেডিকা আছে, আরেন্টেগর নেই। Some problem. A list needs to be scrutinized. কারণ বহু পেশেন্ট, হ্যাঁ, এই লিস্টটাকে আপনারা রেকটিফাই করবেন। এটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে এবং দেখবেন কিছু ডক্টরও রয়েছে মনিটরিং এর অভাবে হাসপাতালের পেশেন্ট বাইরে নিয়ে গেলে প্রাইভেট নার্সিং হোমে অপারেশন করছে। This does not speak well of the system. This does not speak well of those doctors who are supposed to give treatment, who are supposed to operate upon them in the hospitals. Instead of that, they are taking them outside and operating and looting those innocent patients. আমার অনুরোধ থাকবে এই জিনিসগুলো আপনি দয়া করে দেখবেন। পিডব্লিউ বড় বড় কন্ট্রাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটস নামে বড় বড় কন্ট্রাক্ট ইনফ্লুয়েন্সিয়াল রেকমেন্ডেশন টেন্ডার ফাইনালাইজিং ডকুমেন্ট করার আগে কিছু টার্গেটেড কোম্পানিজ, বহিরাজ্যের টার্গেটেড কোম্পানিজকে মাথার মধ্যে রেখে টেন্ডার ক্লজ করে এরকমভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট কোম্পানিগুলো ছাড়া কেউ বিড করতে না পারে। প্রায় 2000 কোটি টাকার উপর টেন্ডার ফ্লোট হয়েছে থ্রু পিডব্লিউডি এন্ড স্মার্ট সিটি প্রজেক্টস ইন দি লাস্ট this financial year, and 95% of what's awarded to outside funds. বহিরাজ্যের কোম্পানিগুলোকে ফান্ডসগুলোকে দেওয়া হয়েছে। প্রবলেম ইজ হাই রেট। এখানকার আলটিমেটলি এই ফান্ডগুলো এখানকার কন্ট্রাক্টর সাবলেটিং করে, আর এখানকার কন্ট্রাক্টররা নতুন শিডিউলদের রেট একই রেট 4-5% ভাবে করতে রাজি, তারা করার পরেও তারা মুনাফা নেয়। আর এখানে 30%, 40% অ্যাভাব শিডিউল রেট কাজ পেয়ে যাচ্ছে। তো লস টাকার হচ্ছে সাইফনিং অফ ওয়েলথ অফ, যেটা আমার পকেট থেকে আপনার থেকে আমার রাজ্যে খোলার কথা, ইট ইজ বিন ড্রেইনড আউট জাস্ট স্টেট টু ভেরিয়াস ফান্ড। প্লিজ টেক এ নোট অফ দ্যাট। এবং আই টেল ইউ ওয়ান থিং, আই এম নট গোইং টু স্পিক আউট ওভার হিয়ার, বাট আই এম টেল আউট টু দিস, সিন্স দিস ডিপার্টমেন্ট ইজ উইথ ইউ, আই উইল লেট ইউ নো লেটার। Because I believe it is not in your knowledge. Something is going on behind your knowledge. I believe that. So I will make you alert on this thing after some time. Ensure that the local contractors get jobs. That will save our government exchequer also. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার হচ্ছে সমস্যা কথা তুলে ধরছি, করবেন আপনারা। এবারকার এখন যে ছেলেমেয়েরা জন্ম হচ্ছে না, একটা বিরাট পার্সেন্টেজ, আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন, অটিজমের শিকার। তাদেরকে স্পেশালি এবেলড চাইল্ড বলে, কিন্তু তাদের মনে হচ্ছে অটিজম স্বাভাবিক না করা, স্পেশালি গিফটেড এরা। আমাদের এখানে কোনো অটিজম স্কুল, বাচ্চাদের জন্য যে স্কুল, তার যে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রদান করবেন সেরকম কোনো কিছু নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। প্লিজ উইথ ফোল্ডেড হ্যান্ডস আই রিকোয়েস্ট ওই সমস্ত মা বাবাদের তরফ থেকে, এটা আমাকে বলা হয়েছে, প্লিজ ভেন্টিলেট এটা, আপনি যতটা জায়গা আপনি পৌঁছন। লোকায়ুক্ত হিউম্যান রাইটস কমিশন আমাদের রাজ্যে আছে, ওর পাঠ দেয়া আমরা কেন পালছি আমি সেটা জানি না। বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিউম্যান রাইটস কমিশন কোথায় আমি জানি না। লোকায়ুক্ত আমি বারংবার, আমি লেফট ফ্রন্ট জমানায়, আমি রতন বাবু আমার বারংবার বলে আসছি, এই সরকারি দৃষ্টাকে শুরু করেছি যে এই যে প্রেজেন্ট লোকায়ুক্তার এর দাঁত নেই, লোক নেই, কিছু করার ক্ষমতা নেই। ইউ ওয়ান্ট টু ফাইট আউট দ্য করাপশন, লোকায়ুক্তকে এম্পাওয়ারমেন্ট করুন। লোকায়ুক্ত এম্পাওয়ারমেন্ট সো মোটো করাপশন নিউজ, সো মোটো ইস্যু রেজিস্টার, টেক কগনিজেন্স এন্ড মামলা নিয়ে এসে তদন্ত করতে হবে। এটাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে কর্ণাটকের মতো। ইউ ব্রিং দ্য কর্ণাটকা মডেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। কর্ণাটকের মডেলটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট এনেছিল,
কাজে ওইটা ফলো করে এখানে আনুন, দেখবেন উই ক্যান ফাইট আউট করাপশন, বিকজ আমাদের অনেকের ইগনোরেন্সে এ সেকশন অফ বাবুস দে আর লুকিং লাইক এনিথিং। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বছর আনতে চাই, ভুলে গেছেন হয়তো ব্যস্ততার কারণে। এখানে আপনি আমাদের আশ্বস্ত করেছেন কুমারঘাটে রথযাত্রার দিন একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনি ডিএম লেভেল এনকোয়ারি করাবেন। ডিএম লেভেল এনকোয়ারি রিপোর্ট কি হলো আছে আমরা কেউ জানতে পারলাম না। আমরা কি ভুলে গেলাম ওই ঘটনাটা? দয়া করে সেটা, এবং কারা এর সঙ্গে জড়িত, কার কথা রথ উল্টো পথে গেছে, রুট চেঞ্জ হয়েছে, এটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সুশাসন ঠিক আছে, আমরা বলুন সুশাসন সুশাসন, আমি কুশাসন সেটা বলতে যাবো না, আপনার আগে দিতে চাই না, কিন্তু রায়বাড়ির ঘটনা কি সুশাসনের দিকে ইঙ্গিত রাখে? যে ঘটনাগুলো বারংবার ঘটছে রায়বাড়ি, মানব পাচার হচ্ছে, আমাদের ত্রিপুরার নাম ওখান থেকে এসে ডাইরেক্ট এতগুলো লোককে তুলে নিয়ে গেল, মানব পাচার। আমরা ঘুমেছিলাম, লজ্জাস করবো, একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে। শিশু বিক্রি, একটা দুটো বেশ কয়েকটা পৃথিবীতে ঘটনা ঘটেছে। খিদের অভাবে ওই সোনামুড়া মহকুমা মেলাঘর সেক্টরে বোধ হয় মা মেয়ে এরা আত্মহত্যা করেছে। সুসাইডের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমাদের দাবি কতবার বলেছি আপনার কাছে, এই যে অকাল বর্ষণে দুবার কৃষক এবং চাষিদের সহায়তা প্রদান করুন, ফিনান্সিয়াল হেল্প রেন্ডার করুন। নাথিং হ্যাজ ইয়েট বিন ডান। আমার এপিল থাকে আপনাদের কাছে। আপনি বলেছিলেন জাস্টিস এবি পালকে দিয়ে একটা রিপোর্ট বের করবে 10,323 ম্যাটার। রিপোর্টটা কোথায় কেউ তো আমরা জানলাম না। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এবি পালের রিপোর্টটা প্লেস করুন, আর 10,323 এদেরকে দে হ্যাভ সাফার্ড ইনাফ, কিভাবে তাদেরকে কিছু পাওয়া যায় সেটা দেখুন। আমি খুব খুশি হয়েছি, আমার একটা বিশালগড়ের আমার থেকে নির্বাচিত যে বন্ধুটি সাউন্ড নিয়ে একটা বক্তব্য রেখেছে। আমি পাশাপাশি আমি কন্ট্রোল আমি জাস্ট পয়েন্টগুলো নোট করে দিয়ে যাচ্ছি, আমি কন্ট্রোল করে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, নন বায়োডিগ্রেডেবল আপনি এখানে প্লাস্টিকের কথা বলেছেন, ফাইন, সিঙ্গেল প্লাস্টিক ব্যান। নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স হল ফ্ল্যাক্স ওয়াশ, এটা পছন্দ করে না ফ্ল্যাক্স। আমি যদি এই ফ্ল্যাক্সটাকে জাস্ট আমি আপনার নলেজে দিচ্ছি, তাহলে আমার যে ওই যে বেকার আর্টিস্ট প্রচুর পরিবার বেঁচে দেবে। লেটস স্টার্ট, আবার পুরোনো জায়গায় ফিরে আসি। আমরা ক্লিন ত্রিপুরা, আমরা গ্লোবাল ওয়ার্মিং কথা বলি, আর ফ্ল্যাক্স যথেচ্ছভাবে ব্যবহার করছি। দিস ইজ স্পয়েলিং আওয়ার সয়েল। আমাদের মাটির নিচে যে জল যাচ্ছে না, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা দেধার ভাবে এই ফ্ল্যাক্স গুলো ব্যবহার করছি। প্লিজ স্টপ ইউজেস অফ দিস ফ্ল্যাক্স উইচ ইজ নন ডিগ্রেডেবল সাবস্টেন্স। আমি জাস্ট আপনার নলেজে দিয়ে যাচ্ছি। সাউন্ড পলিউশন, মাইক থেকে কথা বলেছে, বাজি পটকা, কি বিকট বিকট হৃদয় কেঁপে ওঠে, ভাম ভাম করে আওয়াজ, বিয়ে শাদী পুজো ইলেকশনের জিত। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স যারা, দেখুন কত টাকা এই আমি যেখানে বলছি দাঁড়িয়ে এখানে প্রায় 7-8 লাখ টাকা আদায় করছে। বহু আজকে আপনার বসাটার উপরে কোনো চাকরি কোনো ইয়ে নাই, কিছু কিছু জায়গায় ইন্টারভিউ নিয়ে রাখছে। আমি বলে দিই, জাস্ট নলেজে দিয়ে যাচ্ছি। প্রায় 365 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার আরডিডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, প্রায় 365টি করে ফায়ার সার্ভিস, স্পোর্টস, বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়ে রেখেছেন। কোনো কিছু অফার টফার ছাড়া হচ্ছে না। কেন সেটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এটা পার্ট এন্ড পার্সেল আমি ছিলাম। আগেকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব 31 জুলাই 2018 আই ওয়াজ অলসো ইন দ্য ক্যাবিনেট। দেবটা আমাদের আশ্বস্ত করেছিল, রতনবাবু অবজেকশন দিয়েছিল, আমার মনে আছে পরমজিৎ বাবু, আমি মেয়র চম্পাকে আমরা অবজেকশন দিয়েছিলাম। কি ওই যে রেগুলারাইজেশনের ব্যাপারটা, যে সরকারি কর্মচারীদের 10 বছর চাকরি করার পর রেগুলারাইজেশন যে হবে, এই যে সার্কুলারটা, এটা 31 জুলাই 2018 উইথড্র হয়ে গেছে। এবং আমাদের কি বলেছিল, নেই হাম বেহতর লাইনে,
हम और ट्रांसपेरेंट तरीका से लाएंगे और 10 साल में हम थोड़ा सा और कम करेंगे কিন্তু আজকে অবধি এই অর্ডার আর বেরোলো না। আমি এক্সপেক্ট করব আমার যে স্বপ্ন আমরা দেখছি ত্রিপুরা নিউ হাইটস এটা নিয়ে যাওয়ার জন্য ওই প্রায় 40,000-এর কাছাকাছি যারা কন্টিনজেন্ট ডিআরডব্লিউ রয়েছে ক্যাজুয়াল তাদের দিকে লক্ষ্য রেখে আপনি এই জিনিসটা আবার পুনরায় আপনারা চালু করুন। ইতিমধ্যে বহুজন কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ভিজিটিং প্রফেসর বিভিন্ন কলেজে প্রফেসর কম সংখ্যা কম, ভিজিটিং প্রফেসর মাত্র কত পায় জানেন? 500 টাকা। আচ্ছা বলেন, আমার বাড়িতে কালকে একটা লেবার রাখছি 600 টাকা প্লাস টিফিন, আর একটা ভিজিটিং প্রফেসর কলেজে গিয়ে লেকচার দিব মাত্র 500 টাকা। হাউ ইজ ইট পসিবল? এদের আমরা নিয়োগ করতে পারছি না। নেট স্ল্যাট নেট সেট পিএইচডি পাস করা ছেলেমেয়েদের অভাব নেই, 14,000 কাছে, কিন্তু কোথায় আমরা কলেজের প্রফেসর স্বল্পতা আমরা অ্যাবজর্ব করতে পারছি না। প্লিজ অ্যাবজর্ব দেন। অনেক বয়স পার হয়ে যাচ্ছে। 361 কোয়ালিফাইড টেট 1 and 2। আজকে দেখলাম খবরের কাগজে কোনো একটা জায়গায় শিক্ষক গার্ডিয়ানরা শিক্ষিকার অভাবে তালা ঝুলিয়ে দিয়েছে গেটে, স্কুলের বাইরে হইচই হচ্ছে। আমার শিক্ষক শিক্ষিকা 361 জন টেট 1 and টেট 2 পাস করে বসে রয়েছে, কোনো তাদেরকে অ্যাপয়েন্ট নিয়োগ করতে পারছি না। লাস্ট 4টি আমি জাস্ট আপনার নলেজ দিচ্ছি, লাস্ট 4 বছরে উচ্চ বিদ্যালয়ে প্রায় 17,000 স্টুডেন্ট কমে গেছে। সিনিয়র বেসিক স্তরে প্রায় 30,000 স্টুডেন্ট কমে গেছে 4 বছরে। প্রাথমিক স্তরে প্রায় 20,000 কমে গেছে। শিক্ষক শিক্ষিকা কমে গেছে প্রায় 12,000। এটা এডুকেশন, স্কুল এডুকেশনের পক্ষে এটা শুভকর না। আরেকটা ব্যাপার আমি বলছি, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, খুব শর্টকাট করছি, আর্ট কলেজ বিটি কলেজ এরা এখানে কোনো নিয়োগই নেই, কোনো নিয়োগই নেই এখানে বদ্ধ। তাহলে আমার এই যে তাহলে যদি আমরা তাদেরকে যদি আমরা মানুষ একটা পড়াশোনা করে কেন একটা কি স্বপ্ন নিয়ে, যদি আমরা একজন হলে এই কলেজগুলো খুলে লাভ কি? বন্ধ করে দিতে হবে। লেট আস স্টার্ট উইথ সামথিং এলস। কারণ কলেজ বিভিন্ন স্কুল কলেজে গান বাজনা আর্ট এগুলো তো আমরা শিক্ষক নিয়োগ করতে পারি, কিছুই আমরা করছি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি শেষ করে দিচ্ছি মাননীয় উপাধ্যক্ষ মহোদয়। আই অবজেক্ট অ্যাক্টিং হিসাব মাননীয় মুখ্যমন্ত্রী চাই। I am hurt by what? শেষ করে Governor cannot run a parallel administration. আপনি একটু শেষ করে লেগেছেন সব সময়, Please, আরো please bear with me. একটু তাড়াতাড়ি করেন। Governor cannot run a parallel administration. He should be guided by the Constitution of India, which does not permit him to organize review meetings. That is not his prerogative. Please take a note of that. আরেকটা কথা বলবো, to the honorable ministers. We might differ with each other, but your honor is our honor. Don't degrade yourself. Executive order করা কাগজ আপনারা কেন বিলি করবেন? You sit down in the dais. In your presence, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ওই দপ্তরের ডাইরেক্টরের সই করা অফার আপনি মন্ত্রী বিলি করছেন। Don't degrade yourself. Your presence. You want to take political balance? You remain seated, but not through your hand. This letter of appointment should be distributed. Please make a note of it. It hurts my soul sentiments. Property tax, electricity bill, হঠাৎ করে এত মাসুল বৃদ্ধি করে দিলেন এবং কোনো ধরনের সার্ভে ছাড়া প্রপার্টি ট্যাক্স এটা একটু রিভিউ করা দরকার বলে মনে হচ্ছে। মশার উপদ্রবে ইউডি মিনিস্টার বাঁচার উপায় নেই, মশার উপদ্রবে সারা রাজ্য জুড়ে কিছুই নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আবার শেষ করতে এটা লাস্ট পয়েন্ট আমি শেষ করে দিই। আমরা সবাই বলি, কি বলি? অধিক ক্ষমতা, ডাইরেক্ট ফান্ডিং। আপনারা যে আমরাও করি, সবার মতাও করি। আপনি আমাদের বলেন স্টেট গভর্নমেন্ট এই যেটা পাঠাইলেন 25th amendment bill, এখানে কি লিখলেন? 2 নম্বর পয়েন্ট, in Article 280 of the Constitution, in clause 3 after subclause C, the following subclause shall be inserted, namely CA. The measures needed to be augment the constitutional fund of a state to supplement the resources of the district council, including village council, municipal council in the tribal area within the state referred to in the clause 2 of Article 244 on the basis of recommendation made by the Finance Commission of the said states. মানে কি?
ভিক্ষাক দিয়ে আবার রাজ্য কনসোলিডেট ফান্ড অফ দ্য স্টেটের কাছে আসতে হবে। তার মানে এডিসি পিপল হ্যাজ টু বেক ফ্রম এগেইন ফ্রম দ্য কনসোলিডেট ফান্ড টু দ্য গভর্নমেন্ট। না 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 না, তারা না, আমার তাহলে না না, প্রভিশন ইজ দেয়ার। No, 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 no. Please, provision is there, the direct from the consolidated fund of the Union of India. Why do you not do that? Why does it not be inserted? আমরা কিভাবে পাস করলাম? এরা জানে না। এটা স্টেট গভর্নমেন্ট পাঠাইছে। হয়তো তারা জানে না, এখন পাইছে, এখন জানে। যখন পাঠাইছেন এটা স্টেট গভর্নমেন্ট পাঠাইছে, তখন আমরা তো, আপনারা তো কোন, আমরা ডাইরেক্ট ফান্ড থেকে পক্ষপাতী। তার ডাইরেক্ট ফান্ডিং প্রভিশন দেখো, কনসোলিডেট ফান্ডও যদি স্টেটের থেকে হয়, তার ডাইরেক্ট ফান্ডিং করতে হইল। তার মানে আমরা আবার গুমরাহ করতেছি তাদেরকে, আবার দে হ্যাভ টু কাম উইথ দ্য বেগিং বাউল টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফ্রম কনসোলিডেট ফান্ড অফ ত্রিপুরার জন্য। তো এটাই হচ্ছে মুশকিল। যে যাই হোক, আমার দাবি থাকবে 125th অ্যামেন্ডমেন্ট বিল যেন খুব দ্রুত তার সাথে পাশ করানো হয়। আর লাইটার নোট আমি শেষ করতে চাই, আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, এখানে ফরেন্সিক ল্যাবে একটা লাইটের নোট আমি শেষ করতে চাই। ফরেন্সিক ল্যাবে লাইট ডিটেক্টর টেস্ট এটা স্টার্ট হোক রতন বাবুরে দিয়ে। এই যে ভাষণ টাষণ যে দেয় আপনারা না, রতন বাবু তুমি সময় করবো, কষ্ট করবো, সব যা করতেছেন তার বিপরীত করবেন। আমরা খুব খুশি, এটা সাধুবাদ জানাই যে লাইট ডিটেক্টর মেশিন আগামী দিন রতন বাবুর থেকে আরম্ভ করে ট্রেজারি বেঞ্চে সকলকে, যারা মন্ত্রিসভা পরিচালনা করতেছে, যারা বড় বড় ভাষণ দিতেছে, তাদেরকে লাইট ডিটেক্টর টেস্টের আওতা বোঝানোর জন্য আমি প্রস্তাব রেখা। আমি আমার এই যে গভর্নরের উপর যে আলোচনা, বিরোধী বেঞ্চের যারা সদস্যরা এখানে অ্যামেন্ডমেন্ট এনেছেন, সংশোধনে এনেছেন, এগুলোকে সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। I believe I have not hurt your sentiment. I believe as a constructive opposition, I have raised some viewpoints of mine to you, and I believe that the reflection will come in due course of time, that is during the budget session. Thank you. মাননীয় ডেপুটি স্পিকার স্যার, তো ওই যে লোকাল চ্যালেঞ্জের কথা, ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা একটু দিয়ে দিন তো। লোকাল চ্যালেঞ্জ যে বলছে Yeah, sure. না, এটা আমার অজ্ঞতা থাকতে পারে, এটা দেখেন তো, আমার তো জানা মতে ইউনিভার্সিটি No, একদম, I'll give it. It is there very much. মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 1 মিনিট। মাননীয় সিনিয়র বিধায়ক সুদীপ রায় বর্মন একটা ডি এডুকেশন সেন্টারের কথা বলছিলেন। তো যেহেতু এটা আমার দপ্তরে পড়ে, আমি সবার জন্য অবগতির জন্য, হয়তো এই বইটাতে ছিল না, অলরেডি আমাদের এখানে ফেসিলিটি যেটা নরসিংগড়ে রয়েছে সাইকিয়াট্রিক হসপিটাল, সেটাতে শুরু হয়েছে, এবং কুমলুঙে যেটা শুরু করার কথা ছিল সেটা অলরেডি কমপ্লিট। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা ওপেনিং হয়ে যাবে। এছাড়াও 200 বেডের একটা হসপিটাল সিপাহীজলাতে, 200 বেডের একটা সিপাহীজলাতে নতুন হসপিটালের জন্য প্রপোজাল গিয়েছে, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং আরো দুটা, একটা দক্ষিণ জেলায়, একটা গোমতী জেলায় অলরেডি সমস্ত পেপার কমপ্লিট, সেটা একটা লাইসেন্স সেন্ট্রাল থেকে আছে, সেটা আসলেই খুব শীঘ্রই সেটাও 1-2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। এবং আরো 4টা জেলাতে 100 বেডের করে সেটার জন্য প্রপোজাল পাঠানো হয়। ঠিক আছে, ওকে। মাননীয় সদস্য অশোক মিত্র।